আচ্ছা এই বাঁকা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সেকেন্ড টাইম যোদ্ধারা, ভয় লাগতেছে? ভয় লাগার কিছু নাই। হ্যাঁ, তুমি যদি ঘুরে দাঁড়াও, তুমি যদি নিজে চাও যে আমি ঘুরে দাঁড়াবো, তুমি ঘুরে দাঁড়াতে পারবা। ওকে, তো তোমাদের স্বপ্নকে পূরণ করার স্বার্থে আমরা আমাদের সেকেন্ড টাইম প্রোগ্রামের আজকে আমরা একটা ক্লাস নিয়ে আসলাম। তো তোমরা যারা আসছো, হ্যাঁ, তারা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও এবং একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে বা সেকেন্ড টাইম কীভাবে পড়বে বা সেকেন্ড টাইম নিয়ে ভীতি কাজ করতেছে, তো তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা আজকে সেকেন্ড টাইম নিয়ে কথা বলবো, সাথে পদার্থবিজ্ঞানের কিছু মজার জিনিস আলোচনা করব। আশা করি আমি আজকে দেখাবো তুমি যদি এভাবে পদার্থবিজ্ঞান পড়াশোনা করো তাহলে তোমার বেসিক সহ পুরো সেকেন্ড টাইম কভার হয়ে যাবে ইনশাল্লাহ, এবং যে কোনো ভার্সিটিতে একটা সিট তোমার হবেই হবেই। প্রত্যয় যুক্ত করছি, তার মানে তোমাকে আমি এটা কনফিডেন্ট দিচ্ছি যে তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, সবাই একটু মেনশন করে দাও এবং কারা কারা আসো আমার সাথে একটু জানাবা। ওকে, আবিদ ভাই ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই জানাও যে আমাকে আসলে শোনা যাচ্ছে কিনা, যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবাই একটু জানাও তো দেখি কারা কারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তারা একটু জানাও আমাকে। আচ্ছা, সবাই একটু জানাও নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের এই যে 999 ফাইটার কোর্স, এই কোর্সটা কিন্তু সকল সাবজেক্টের, মানে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গিয়ে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, আইকিউ, মানে আমরা এমনভাবে প্ল্যানটা সাজাইছি যেমন তুমি যদি জাহাঙ্গীরনগরের অ্যাসপিরেন্ট হও তাহলে তোমার সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি তোমার কিন্তু আইকিউ, আইসিটি, হ্যাঁ, এই জিনিসগুলো পড়তে হবে। তো আমরা সেটাও এই কোর্সের মধ্যে কভার করব। তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটির অ্যাসপিরেন্ট হও তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এক্সট্রাভাবে আইসিটি পড়তে হবে, সেই জায়গাটাও আমরা কভার করবো ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে। তার মানে তুমি একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ আমাদের এই 999 ফাইটার কোর্সে, যেখানে একটা জায়গায় তুমি তোমার প্রিপারেশনের যা কিছু দরকার সব কিছুই পাচ্ছ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করার জন্য পর্যাপ্ত সংখ্যক ক্লাস, পরীক্ষা এবং তোমার পার্সোনাল কিছু প্রবলেম থাকবে, তুমি সলভ করতে গিয়ে যে বিষয়গুলো প্রবলেম ফেস করবা সেই বিষয়গুলোও কিন্তু আমরা এখানে মেন্টরিংয়ের মাধ্যমে, আমাদের ডাউট সলভিং সেশনের মাধ্যমে আমরা সবগুলোই কিন্তু ক্লিয়ার করে দিব। তো সবচেয়ে ভরসার জায়গা হচ্ছে মাত্র তুমি 999 টাকায় পুরো একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ, যে প্যাকেজটা ছোট ছোট টার্গেটের মাধ্যমে তুমি তোমার কমপ্লিট প্রিপারেশন গুছাই নিতে পারবা এবং তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাইতে পারবা। তো আমরা বারবার বলে আসতেছি যে আমাদের কাছে বেশ কিছু স্টুডেন্টদের আর্থিক সমস্যার বিষয়টা মাথায় আসতেছে, যে বলতেছে যে ভাই আসলে অনেক টাকা দিয়ে, যেহেতু আমরা ফার্স্ট টাইম অনেক জায়গায় পড়েছেন, এখন ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা দিচ্ছে না। তো এই কারণে আমরা চিন্তা করলাম, যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট, এটা প্রায় 115+ লাইভ ক্লাস হবে, এর উপরেও ক্লাস হবে ইনশাল্লাহ, এবং ভার্সিটি ভিত্তিক তোমার বেশ কিছু ক্লাস হবে। তো এই জন্য আমরা বলতেছি যে তোমার আর্থিক সমস্যা যেন বাধা না হয়, এই কারণে আমরা দিচ্ছি মাত্র 999 টাকায় কমপ্লিট প্যাকেজ। এই প্যাকেজটার মাধ্যমে তুমি ভরসা রাখতে পারো যে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ইনশাল্লাহ আমরা কথা বলবো। এবং
তোমাদেরকে আমরা একটু আমি শুরুতে একটু রুটিনটা দেখাই নিয়ে আসি তোমাদেরকে। আমি শুরুতে একটু রুটিনটা সম্পর্কে যদি বলি, তোমাদেরকে দেখাই। আমাদের কিন্তু দেখো, তোমরা যদি একটু দেখো যে আমাদের মোটামুটি এখন হচ্ছে কিছু ফ্রি ক্লাস চলতেছে, যে ক্লাসগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবা। আচ্ছা দেখো, আচ্ছা পায়েল নাথের অ্যান্সারটাও এখানে তুমি পেয়ে যাবা। দেখো এইখানে মোটামুটি কালকে 14 নভেম্বর আমাদের ত্রিকোণমিতির একটা ফ্রি ক্লাস হয়ে গেছে। আজকে আমি পড়াচ্ছি তাপগতিবিদ্যার, এবং কালকে 2টা ক্লাস আছে। কালকে বিকালে আছে তোমার রাতুল তুর্য ভাইয়ের ইংলিশ ক্লাস, এবং রাতে তুমি পাচ্ছ হোসেন ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস। এরপরে 15 তারিখ আমাদের মেইনলি হচ্ছে কোর্সের ওরিয়েন্টেশন। অর্থাৎ 15 তারিখ থেকে আমরা আমাদের কোর্সের যে প্ল্যানটা ছিল, দেখো 15 তারিখ থেকে আমাদের কোর্সের যে প্ল্যানটা ছিল, এই যে প্ল্যানটা, মানে 15 তারিখ থেকে তুমি যেটা পাচ্ছ আমাদের এই টোটাল কোর্সের একবারে পেইড ক্লাসগুলো তুমি পাবা, যেখানে আমরা বরাবরই বলে আসতেছি তুমি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত প্রতিটা সাবজেক্টে 25+ ক্লাস পাবা। বুঝতে পারতেছো? এরপর বাংলা, ইংলিশ, আইসিটি, আইকিউ প্রতিটা সাবজেক্টের উপরে কি তোমার প্রয়োজনীয় সংখ্যক তুমি কি ক্লাস পাবা ইনশাল্লাহ। তার মানে তুমি বুঝতে পারতেছো যে 999 টাকায় এত সার্ভিস থাকতেছে। তো অবশ্যই ক্লাসটা মানে প্রোগ্রামটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে। এবং তোমরা একটু তাহলে পায়েল না, তুমি তোমার যে প্রশ্নটা ছিল যে ভাইয়া কোর্সের ক্লাস কবে থেকে হবে, যে আমরা 15 তারিখ আমরা যারা এই কোর্সে থাকবো সকল টিচার ওরিয়েন্টেশন করব। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের পরে আমরা তোমাদেরকে পুরো কোর্সের ধারাবাহিকতা, রুটিন, কোন ক্লাস কিভাবে হবে সব কিছু বিষয়ে কি আমরা কথা বলবো ইনশাল্লাহ। এবং আমরা 15 তারিখের পর থেকেই আমরা কি আমাদের প্রোগ্রামটা একবারে পেইড হিসাবে রান করে ফেলবো। আচ্ছা, তোমাদের অনেকগুলো প্রশ্ন প্রায় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্সে জানাচ্ছ যে ভাইয়া কোর্স কিভাবে হবে। কোর্সগুলো আমাদের ফেসবুকে সিক্রেট গ্রুপ এবং ওয়েবসাইটে হবে, এবং তোমরা যারা যুক্ত হচ্ছে আমাদের কোর্সে তোমাদেরকে আমরা অটোমেটিকলি আমাদের সিক্রেট গ্রুপে নিয়ে নিব। হ্যাঁ, তো সেটা নিয়ে খুব বেশি চাপ থাকবে না ইনশাল্লাহ তোমাদের। ওকে, তার মানে আমাদের টোটাল প্ল্যানটা হচ্ছে আমরা যে একটা স্বল্প টাকায় যেন একটা স্টুডেন্ট তার সেকেন্ড টাইম নিয়ে খুব বেশি মাথা ব্যথা না থাকে, তার নিজের যদি ডেডিকেশন থাকে আমরা যেন তাকে তুলায় আনতে পারি। তো এই কারণে তোমরা একটু কাজ করবা যে তোমার 15 তারিখের পর থেকে তুমি পাবা। 15 তারিখ আমাদের কোর্স ওরিয়েন্টেশনে আমরা কোনটা কিভাবে হবে না হবে যাবতীয় কিছু আমরা 15 তারিখ ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। 15 তারিখ অবশ্যই রাত 9টায় আমাদের ওরিয়েন্টেশনটায় তোমরা থাকবা, তাহলেই কি তোমরা আমাদের পরবর্তী কার্যক্রম কি রকম হবে সেই বিষয়ে তুমি স্পষ্ট ধারণা পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো একটু তোমাকে ধৈর্য ধরতে হবে যে ভাইয়া 15 তারিখ পর্যন্ত আমাদের কালকের 2টা ক্লাস, অবশ্যই ইংলিশ ক্লাসটা দেখো যে আমাদের ভাইরা কিভাবে ক্লাস নেয়, এবং রাতে তো হোসেন ভাইয়ের ক্লাস আছেই। তো মোটামুটি তুমি একটু আমাদের ক্লাসের সাথে ইউজড হয়ে যাও, দেন পেইড কোর্সে তুমি আমাদের টোটাল সার্ভিসটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, 15 তারিখ থেকে পাবা। 15 তারিখে ওরিয়েন্টেশন করার পরবর্তী থেকে তুমি পেয়ে যাবা আমাদের এই কোর্সের টোটাল কার্যক্রম। ঠিক আছে, ওকে। এখন তোমার একটা নিজস্ব দায়িত্ব আছে। তোমার হয়তো আশপাশে তোমার অনেক ফ্রেন্ড আছে বা তোমার পরিচিত অনেক ফ্রেন্ড আছে, জাস্ট অর্থাভাবে সে ঘুরে দাঁড়াতে পারতেছে না, মানে তার স্বপ্ন আছে সে একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাবে, কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না বা বিভিন্ন কারণেই তার প্রিপারেশনটা নেওয়া হয়ে উঠতেছে না। তোমার ভাই এটা একটা নৈতিক দায়িত্ব, তুমি তাদেরকে জানাও যে আমাদের নেটওয়ার্ক থেকে এরকম মাত্র 999 টাকায় টোটাল প্রিপারেশন, মানে এমন না যে একটা সাবজেক্ট ভালো হচ্ছে অন্য সাবজেক্ট খারাপ হচ্ছে, আমরা টোটাল প্রিপারেশনটা তোমাকে একবারই কমপ্লিট করে দিব আপ টু এগ্রি। আমরা বারবার বলতেছি আমাদের এই প্রিপারেশনটা একবারে এগ্রির আগ পর্যন্ত তোমাকে ধরে রেখে, তোমাকে সঠিক ট্র্যাকে রেখে তোমার গন্তব্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। বুঝতে পারছো? তার মানে আর এখানে কোনো ভীতির কাজ নাই, যে আলটিমেটলি তুমি এটা কনফিডেন্ট পাবা যে একবারেই আমরা এতগুলা ক্লাসের মাধ্যমে, এতগুলা পরীক্ষার মাধ্যমে তোমার প্রিপারেশনকে গুছায় রাখতে, তোমাকে সঠিক ট্র্যাকে রাখতে। এখানে সবচেয়ে বড় বিষয়টা যে ভাইয়া সেকেন্ড টাইম তুমি প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমার পড়াশোনাটা কিন্তু গোছানো হয় না। যেমন তোমাকে যদি আমি সাপোজ একটা প্রশ্ন করি যে কালকে তোমার ফিজিক্সের 20 মার্কসের একটা পরীক্ষা নেব আমি, তাহলে তোমার মনে অনেকগুলো প্রশ্ন জাগবে যে কি পড়বো, ফিজিক্সের 20 মার্কের পরীক্ষার প্রশ্ন কোথা থেকে করবে, কি করবে। তার মানে কিন্তু তোমার কিন্তু টার্গেট ফিক্স না, তার মানে তোমার প্রিপারেশনটা কিন্তু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, তোমাকে যদি আমি বলি কালকে ভেক্টর চ্যাপ্টারের উপর 20 মার্কসের একটা পরীক্ষা নিব, তাহলে কি দেখো তো,
তুমি বাসায় কি করবা, হ্যাঁ কালকে আমার ভেক্টরের উপর পরীক্ষা আছে, তার মানে ভেক্টরটা আমি এ টু জেড প্রিপারেশন নিব। তার মানে দেখো তো তোমার কিন্তু টার্গেট ফিক্সড হয়ে গেল, তুমি কি পরিশ্রম করবা, কোন জায়গায় পরিশ্রম করবা সেটা কিন্তু তুমি জানতে পারলা। তো সবচেয়ে মানে সেকেন্ড টাইমের ক্ষেত্রে সবচেয়ে ঝামেলার যে জায়গাটা হচ্ছে মানে পড়াশোনার ফ্লোটা, তুমি একদিন পড়লা, 2 দিন পড়লা, 3 দিন পড়লা, চতুর্থ দিন গিয়ে কি তুমি ফ্লোটা হারাই ফেলো। কিন্তু আমাদের এই কোর্সের সঙ্গে যখন তুমি থাকবা তখন প্রতিদিন একটা ছোট ছোট টার্গেট থাকবে, যে আজকে আমার সাপোজ তাপগতিবিদ্যার উপর ক্লাস হয়েছে, কালকে আমার তাপগতিবিদ্যার পরীক্ষা আছে, তার মানে তোমার মাথায় এটা কাজ করবে যে তাপগতিবিদ্যা যা আছে আমি ক্লিয়ার করে ফেলবো। বুঝতে পারছো? তার মানে ভাইয়া এই যে আমি বারবার বলতেছি ছোট ছোট টার্গেটের মাধ্যমেই তোমার কি প্রিপারেশনটা গুছায় আসবে। এই কারণেই যেহেতু সুলভ মূল্যে মাত্র 999 টাকায় তুমি যেহেতু কমপ্লিট প্যাকেজ পাচ্ছ, তাহলে এই কোর্সটা অবশ্যই তোমার জন্য ইফেক্টিভ হবে। ঠিক আছে? তো আশা করি সবার জন্যই কোর্সটা ইফেক্টিভ হবে। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবাইকে জানাও যে আমাদের নেটওয়ার্ক এরকম একটা কোর্স, এত ডিপথ মানে ভেঙে ভেঙে পড়ানোর একটা কোর্স, যেটা সেকেন্ড টাইমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে বেসিক ক্লিয়ার করে পড়ানোর যে বিষয়টা তোমরা কিন্তু এই ফাইটার কোর্সেই পেয়ে যাচ্ছ। তো ভাইয়া একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনার যে বন্ধুরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটু মেনশন করে দিবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে হচ্ছে আমাদের এই কোর্সের যাবতীয় কিছু। ঠিক আছে? তো আমাদের এই কোর্সের আমরা যেভাবে পড়াবো, ভেঙে ভেঙে পড়াবো, তারই ধারাবাহিকতা আমরা আজকে একটু কথা বলবো। আজকে আমরা একটু তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা একটু চিন্তা করব যে আসলেই আমরা সেকেন্ড টাইমে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা কিভাবে পড়বো বা কিভাবে পড়তে হবে। আজকে আমি শুধু দেখাবো যে কিভাবে আসলে পড়তে হয়, কোন জায়গায় কিভাবে ভাঙতে হয়, এবং আমরা পেইড কোর্সে কিন্তু এই চ্যাপ্টারের উপরে 2টা ক্লাস রাখবো। তাহলে তুমি বুঝতে পারতেছো কত ডিপ পড়াবো, কত কত প্রশ্ন সলভ করাবো। আমরা এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, কৃষি গুচ্ছ, চট্টগ্রাম সকল ইউনিভার্সিটির প্রশ্নই সলভ করাবো তোমাকে ক্লাসের মধ্যেই। তো এই ক্লাস লেকচারটা যদি তুমি বুঝে থাকো, ক্লাস লেকচার যে পিডিএফটা এটা আমরা তোমাকে প্রোভাইড করে দিব, এবং তোমাকে একটা পড়া দিব বই থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তোমাকে বই থেকে পড়াবো, যে তোমার আজকে বই থেকে এতটুকু পড়া আছে, তোমাকে এতটুকু মেকআপ করেই পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো? তো এই জন্য আমি মনে করি যে তোমাদেরকে সঠিক ট্র্যাকে রাখার জন্য, তোমার গোলে পৌঁছানোর জন্য, তোমাকে ট্র্যাকে রাখার জন্য 999 কোর্সটা তোমার জন্য ইফেক্টিভ হবে। বুঝতে পারছি ভাইয়া? ওকে, তো ঠিক আছে, আমরা আজকে শুরু করে দিই আমাদের তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা। যদি একটু দেখি, আমরা তাপগতিবিদ্যার চ্যাপ্টারটাতে আমরা বেশ কিছু অনেকগুলো টপিক্সে আছে। আমি আজকে মোটামুটি কিছু টপিক্স নিয়ে কথা বলবো। আমরা আজকে তাপগতি স্কেল সম্পর্কে যদি পড়াশোনা একটু করতে যাই, আমরা জানি তাপগতি স্কেল সম্পর্কে আমাদের বেশ কিছু প্রশ্ন আসে, আমাদের তাপগতিবিদ্যার সূত্রসমূহ থেকে প্রশ্ন আসে, তাপগতি প্রক্রিয়া, তাপ ইঞ্জিন এবং এনট্রপি। এবং আমরা পেইড ক্লাসে এই জায়গাতে আরো কিছু টপিকস অ্যাড করব, এবং বেশ কিছু, মানে সবচেয়ে বড় কথা কি, মানে পরীক্ষার হলে বসে তুমি প্রশ্ন কিভাবে সলভ করবা সেই জিনিসগুলো আমরা ধরে 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 পর্যাপ্ত এক্সাম্পলের মাধ্যমে, পর্যাপ্ত প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমাকে কি একটা প্রিপারেশন, একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তো ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ তোমরা সেরাটাই পাবা। তোমরা এতটুকু জাস্ট ভরসা রাখতে পারো যে তোমাদেরকে আমরা সেরাটাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এতটুকু ভরসা রাখতে পারো, তোমরা আমাদের নেটওয়ার্ক 999 ফাইটার কোর্স থেকে তোমরা সেরাটাই পাবা। এবং তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি গোছানোর জন্যে যা দরকার তার সবটাই তুমি কিন্তু এক জায়গায় পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়। তো ভাইয়া এটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। ওকে, আমরা একটু পড়াশোনার দিকে যদি যাই, অনেক তো আমরা কথা বললাম, এখন আমরা একটু দেখি পড়াশোনার দিকে যদি যাই। দেখো, শুরুতে আমরা তাপগতি স্কেল সম্পর্কে যদি একটু পড়ি, আমরা জানি যে হচ্ছে তাপ এবং তাপমাত্রা। হ্যাঁ, তো আমরা জানি যে আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগানোর যে বিষয়টা, যে প্রচুর গরম লাগতেছে বা প্রচুর ঠান্ডা লাগতেছে, এই বিষয়টাই কিন্তু আমাদের তাপ এবং তাপমাত্রার সাথে রিলেটেড। ওকে, তাপগতিবিদ্যা আমরা এটা পড়বো। তো তাপগতি স্কেলটা হচ্ছে আমি তাপমাত্রা মাপবো। হ্যাঁ, তাপমাত্রা মাপবো বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ায়। এই যান্ত্রিক প্রক্রিয়াটা হচ্ছে কি তাপগতীয় স্কেল। তো বিষয়টা হচ্ছে, দেখো আমরা যদি বলি যে সাপোজ এটা একটা তোমার হচ্ছে থার্মোমিটার। হ্যাঁ, এটা একটা থার্মোমিটার। আমরা যদি দেখি যে এটা একটা হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটারটাতে কি থাকে বলতো? এই থার্মোমিটারটাতে আমরা বিভিন্ন পয়েন্ট বলি, যে হ্যাঁ আমরা বিভিন্ন পয়েন্ট বলি, যে এটাকে বলি আমরা এরকম, আমরা বিভিন্ন পয়েন্টে দাগাঙ্কিত থাকে। এই থার্মোমিটারটার সর্বোচ্চ যে পয়েন্টটা, এটাকে আমরা কি বলি বলতো? বাষ্পবিন্দু, তাই না? এটাকে বলি আমরা বাষ্পবিন্দু। আর এটাকে বলি বলতো বরফ বিন্দু। হ্যাঁ,
বরফ বিন্দু, ঠিক আছে। আচ্ছা, বাষ্পবিন্দু এবং বরফ বিন্দু বলি, তাই না? এবং মাঝখানে অনেকগুলা দাগে দাগাঙ্কিত থাকে আমাদের এই থার্মোমিটারটা, এবং মাঝখানে কি থাকে বলতো, পারদ থাকে বা বিভিন্ন তাপগতীয় পদার্থ থাকে, তাই না? আচ্ছা, এইখানে যে বিষয়টা হচ্ছে, সাপোজ আমরা এই জায়গাতে চিন্তা করব যে এই বরফ বিন্দুর যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে আমরা ধরে নেই যে এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের কি বলতো, এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের বরফ বিন্দুর যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে বলি আমরা কি থিটা এইচ, হ্যাঁ। এবং বাষ্পবিন্দুর যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে বলি বলতো আমরা কি থিটা স্টিম, তাই না? থিটা স্টিম। এবং এই তাপমাত্রা তাপগতীয় যে ধর্ম সেটাকে বলি বলতো কি বলতো আমরা এক্স এইচ, এবং বাষ্পবিন্দুর তাপমাত্রায় তাপগতীয় যে ধর্মটা সেটাকে কি বলি বলতো আমরা এক্স স্টিম। এবং যে কোনো একটা তাপমাত্রা আমি ধরে নিলাম যে এই তাপমাত্রার থিটা, এই থিটা তাপমাত্রা আমাদের তাপগতীয় ধর্মটা কি হবে বলতো এক্স। আমাদের এই সম্পর্ক থেকে বেশ কিছু ফর্মুলা ডেভেলপ হয়। কিভাবে হয় আমরা সবাই যেটা জানি বলতো, আমরা জানি এই জায়গা থেকে যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইচ। এটা হচ্ছে আমাদের একবারেই মাদার ফর্মুলা। এই ফর্মুলাটাকে বিভিন্ন জন বিজ্ঞানী বিভিন্নভাবে ইউটিলাইজ করে একটা ফর্মুলা ডেভেলপ করছে। যেমন আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগানোর ক্ষেত্রে যদি বিভিন্ন বিজ্ঞানীর কথা বলি, দেখো আমরা তিনজন বিজ্ঞানীর কথা বললাম। আচ্ছা, আমরা তিনজন বিজ্ঞানী নিয়ে কাজ করব। দেখো আমি শুরুতে বললাম যে বিজ্ঞানী হচ্ছে সেলসিয়াস, হ্যাঁ, বিজ্ঞানী সেলসিয়াস। আচ্ছা, প্রথমে আমরা একটু এই জায়গাতে যদি একটু দেখি। আচ্ছা দেখো, আমি শুরুতে যদি বলি যে এখানে হচ্ছে স্কেলের নাম, হ্যাঁ, এটা হচ্ছে স্কেলের নাম। এখানে যদি বলি হচ্ছে থিটা আইস, হ্যাঁ, এখানে যদি বলি থিটা স্টিম, হ্যাঁ। এই ইনফরমেশনগুলোকে বিভিন্ন জন বিজ্ঞানী বিভিন্নভাবে ইউজ করছে। যেমন দেখো আমি যদি তোমাদেরকে একটু বলি, আমি বললাম যে সেলসিয়াস, হ্যাঁ, সেলসিয়াস এমন একটা পদার্থ নিয়ে কাজ করলো যে পদার্থটার দেখা যাচ্ছে থিটা আইসটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং থিটা স্টিমটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এরপর যদি আমরা বলি যে বিজ্ঞানী কেলভিনের কথা বলি, হ্যাঁ, কেলভিন তিনি এমন একটা স্কেল নিয়ে কাজ করতেছে, এমন একটা পদার্থ নিয়ে কাজ করতেছে যে পদার্থের ক্ষেত্রে তোমার বরফ বিন্দুটা হচ্ছে 273 কেলভিন এবং বাষ্প বিন্দুটা হচ্ছে 373 কেলভিন। এরপর আমরা আরেকটা স্কেল সম্পর্কে জানি যে স্কেলটাকে বলতেছি আমরা কি বলতো ফারেনহাইট স্কেল, হ্যাঁ, ফারেনহাইট স্কেল। যে স্কেলটার বরফ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং বাষ্প বিন্দুর তাপমাত্রা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, বিজ্ঞানীরা এই পয়েন্টগুলোকে নিজেদের মতো ইউটিলাইজ করলো। এই পয়েন্টগুলো যখন তোমার এই মাদার ফর্মুলায় বসাই দিল, তখন কি পাইলাম আমরা তাপগতি স্কেলের বিভিন্ন সূত্র পাইলাম। সেই সূত্রগুলো কিরকম আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু বসাই দিই, দেখো তো। আচ্ছা সরি, আচ্ছা তো আমরা আচ্ছা এই জায়গা থেকে আমরা যে ফর্মুলাটা পাই, এখানে আমার একটু স্লাইড নিতে প্রবলেম হয়েছে। দেখো আমরা এইখানে যদি বিজ্ঞানীদের এবার মানগুলো বসাই দিই তাহলে আমরা কি পাবো দেখো তো। আমরা পাবো যে হচ্ছে যদি সেলসিয়াসের স্কেলের কথা বলি তার মানে কত C-0 ডিভাইডেড বাই 100-0। কেলভিনের যদি কথা বলি K-273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। অনুরূপভাবে যদি আমি ফাইনাইট স্কেলের কথা বলি, কি বলতো ভাইয়া বলতো F-32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। এই জায়গা থেকে আমরা কাজ করে, আচ্ছা এইখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন কিন্তু অ্যান্সার চলে আসছে। তোমাকে প্রায় বলা হয় যে ফাইনাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, মৌলিক ব্যবধান কত, এই সব কিছুই কিন্তু আমরা কি ক্লাসে ক্লিয়ার করে দিব। ওকে, তো এই জায়গা থেকে আমরা যে ফর্মুলাটা পাই বলো, আমরা এখান থেকে জানি যে এই জায়গা থেকে আমরা যেটা পাই যে C/5 F-32 আচ্ছা সরি আচ্ছা C/5 K-273 ডিভাইডেড বাই 5 F-32 ডিভাইডেড বাই 9। আমরা এই ফর্মুলাটা কি জানি, এই ফর্মুলাটার আমরা বেশ কিছু
সরাসরি উদাহরণ আমরা পরীক্ষায় পাই। যেমন এই জায়গা থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে, কি বলতো, প্রায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কখন তারা একই পার্ট দেয়। এই জায়গা থেকে কখন তারা একই পার্ট দেয়, এই প্রশ্নটা তুমি যদি দেখো কয়েক হাজার বার আসছে এই ফর্মুলা থেকে। আচ্ছা, তো এই ফর্মুলা থেকে যদি আমরা একই পার্টের ইনফরমেশনটা দেখি, আমরা জানি যে -40°C ইকুয়াল টু বলতো -40°, বলতো -40°C এবং কি -40°র একটা সম্পর্ক আছে, কি বলতো, -40° ফারেনহাইট। যে অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পার্ট দেবে কখন বলতো, -40°তে। এটা একটা ইনফরমেশন যেটা সরাসরি তোমার এমসিকিউতে আসে। এরপর আরেকটা ইনফরমেশন কি বলতো, আরেকটা ইনফরমেশন হচ্ছে তোমার 574.25 কেলভিন ইকুয়াল টু 574.25 ফারেনহাইট। এই ইনফরমেশনগুলো কি সরাসরি পরীক্ষা আসে। আচ্ছা, এরপর এই জায়গা থেকে আরো কিছু প্রশ্ন আসে, কি রকম, যদি তোমাকে বলে যে পরম শূন্য তাপমাত্রা, তো বিভিন্ন স্কেলে তোমার পরম শূন্য তাপমাত্রাটা জানতে চায়, যেটাকে আমরা কি বলি বলতো, আমরা শুরুতে জাস্ট একটা ইনফরমেশন মনে রাখবো, ওকে, অর্থাৎ কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রাটা হচ্ছে 0 কেলভিন। এরপর বলতো সেলসিয়াস স্কেলে -273°C। এরপর আমি যদি তোমাকে বলি বলতো ভাইয়া সেটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেলে কত, সেটা কত বলতো, -459.4° ফারেনহাইট। তো এই টাইপের প্রচুর ইনফরমেশন আসে। এরপর এই জায়গা থেকে আরেকটা আমাদের লাগে, যদি কখনো কি তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য বলে, এই জায়গা থেকে এটা লাগে প্রায়, যদি বলে পরিবর্তন বা পার্থক্য, তখন আমরা কি পাই বলতো, তখন আমরা ডিরেক্ট আর কি নিম্ন স্থিরাঙ্কগুলো কাউন্ট করি না, তখন আমরা সরাসরি যে ফর্মুলাটা আমরা বলি, যে একবারে আমরা বলতে পারি যে del c/5 ইকুয়াল টু del k/5 আচ্ছা দেখো, তখন আমরা সরাসরি বলি যে del k/5 ইকুয়াল টু del f/9। হ্যাঁ, তার মানে এই জায়গা থেকে কখন আমরা এটা ইউজ করবো, যদি কখনো আমাদের বলে তাপমাত্রা পরিবর্তন বা পার্থক্য, তখন কিন্তু আমরা কি নিম্ন স্থিরাঙ্কগুলো কাউন্ট করি না। তার মানে সহজ কথা হচ্ছে আমরা এক তাপগতির স্কেল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমরা পড়বো, যে ইনফরমেশনগুলো কি সরাসরি আমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপর এই ফর্মুলাগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, সেই ইউটিলাইজেশনের যে ব্যাপারটা, এটা কি আমরা প্রশ্ন সলভিং এর মাধ্যমে আয়ত্ত করে ফেলবো। যেমন আমরা কিছু প্রশ্ন সলভ করে আসি, দেখো তো, আমরা যদি কিছু প্রশ্ন সলভ করে আসি, যেমন দেখো এই প্রশ্ন তুমি যদি দেখো কত জায়গায় আসছে, হ্যাঁ কত জায়গায় আসছে, মানে অনেক জায়গায় আসছে এই টাইপের প্রশ্নগুলা। হ্যাঁ, এই প্রশ্নটা কি হবে বলতো, এই প্রশ্নটা বলা আছে এরকম যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, বলতো সেলসিয়াস এবং ফারেনহাইট সেটা কত বলতো, -40°। এখন এই প্রশ্নটা যদি আমাকে এভাবে বলতো যে হচ্ছে ফারেনহাইট ও কেলভিন, তখন আমি কত বলতাম বলতো, যদি বলতো ফারেনহাইট এবং কেলভিন কখন কি একই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তখন সেটা কত বলতো 574.25। আচ্ছা, এবার যদি বলতাম আমি যে কেলভিন, তার মানে এই জায়গা থেকে কি তোমার সম্ভাব্য যত রকম প্রশ্ন হইতে পারে আমরা কিন্তু ক্লাসে কি ডিসকাস করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, আচ্ছা, হ্যাঁ ওকে, হ্যাঁ তোমরা এভাবে ক্লাসে একটু রেসপন্সও করবা, যে আমরা যে সলভগুলো করাবো তোমরা কতটুকু বুঝতে পারলা না পারলা, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কি ক্লাসে কথা বলবো। ওকে, এরপর আমরা আরেকটা প্রশ্ন যদি দেখি, হ্যাঁ স্বর্ণা ঘোষ, সায়রামণি, হ্যাঁ ওকে ঠিক আছে। এরপর দেখো তো, এটা রাজশাহী ইউনিভার্সিটি 19-20-এর একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা কিভাবে চিন্তা করব, তার মানে এরকম আমরা অনেক প্রশ্ন নিয়ে কিন্তু আমরা কি কাজ করব। দেখো এখানে বলা আছে একটা রোদ থার্মোমিটারে রোদ দেওয়া আছে 0°C তাপমাত্রায় 8। তার মানে তাপমাত্রা যখন আমার 0°C ছিল তখন রোদটা ছিল কত বলতো 8 ওহম। এরপর 100°C তাপমাত্রা ছিল কত বলতো 20 ওহম। তার মানে তাপমাত্রা যখন আমার 100°C ছিল তখন আমার রোদটা ছিল 20 ওহম। এরপর আমার বলছে থার্মোমিটারটাকে একটি চুল্লিতে স্থাপন করলে রোদ পাই বলতো 32 ওহম। তার মানে এখন আমার প্রশ্ন করছে কি বলতো, আমি যে 32 ওহম রোদ পাবো এইটা হচ্ছে কত তাপমাত্রায় পাবো। দেখো তো, আমরা একটা প্রশ্ন পড়ে
আমরা যদি এভাবে টার্গেট ফিক্স করতে পারি যে আমার ক্লু কি দেওয়া আছে, এই ক্লুকে কিভাবে ইউটিলাইজ করতে পারবো, তাহলে এই রকম সম্ভাব্য যত প্রশ্ন আসবে আমরা সলভ করতে পারবো না ভাইয়া? পারবো। এই কারণে ফিজিক্সের প্রশ্নের দুর্বলতাগুলোকে আমরা হিট করব। একটা প্রশ্নের যত রকম দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে যদি আমরা হিট করতে পারি আমরা কিন্তু কি প্রশ্ন সলভ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ভাইয়া এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলো তো? দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে আমরা যদি একটু দেখি, যে আমাদের এখন এই যে রোদ থার্মোমিটারের কথা বলছে, আমার কিন্তু সেলসিয়াস কেলভিন কোনো স্কেলের কথা বলে নাই, কিন্তু আমরা অপশনগুলো দেখতেছি বলতো ডিগ্রি সেলসিয়াসে। তাহলে ডিগ্রি সেলসিয়াসে যেহেতু আমার অপশনগুলো আছে, তার মানে আমি কি করব? সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করব। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বলো তো আমরা কি জানি? আচ্ছা, তার মানে থিটাটা অবশ্যই কি সেলসিয়াস স্কেলে আসবে, তাই না? আমি অপশন দেখে বুঝতেছি থিটাটা অবশ্যই কি সেলসিয়াস স্কেলে আসবে। তার মানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়াল টু, বলো। আচ্ছা, এখন আমার বলছে সি তাপমাত্রায়, সিটা তো আমার থিটা, এটা কত বলো তো? সি তাপমাত্রায় আমার রোদটা কত ছিল ভাইয়া? 32, তার মানে কত? 32। 0 তাপমাত্রায় আমার রোদটা কত ছিল? 0তে কত ছিল বলো তো? 8, তার মানে 32 মাইনাস 8। আচ্ছা সরি, আচ্ছা 32 মাইনাস 8 ডিভাইডেড বাই 100তে কত ছিল তো বলো তো? 100তে ছিল কি 20, তার মানে 20 মাইনাস 0তে ছিল আবার কত? 8। তাহলে এই জায়গা থেকে কি আমি সিটা বের করতে পারবো না বলো তো ভাইয়া? সিটা বের করতে পারবো না। এখানে যদি আমি 32 থেকে 8 বাদ দেই তাহলে কত? 24। এখানে যদি 20 থেকে 8 বাদ দেই তাহলে 12। এই যে 100টা এইদিকে গুণ হবে কি 100 গুণ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমরা কি হবে বলো তো? আলটিমেটলি কি আমাদের অ্যান্সার চলে আসবে এই জায়গায় যদি কাটাকাটি করি 2, তার মানে কত? 200 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? তার মানে ভাইয়া আমি যদি তোমাদেরকে প্রতিটা প্রশ্ন কেন আমি এই ফর্মুলায় যাব, কেন এই জিনিসগুলো এভাবে চিন্তা করব, এগুলা যদি আমরা সরাসরি ক্লাসে ডিসকাস করি, আমি বিশ্বাস করি তোমার জিনিসটাকে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, হ্যাঁ নোমান বলছে এবং মনি, নূর সবাই বলছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ওকে। তার মানে ভাইয়া আমরা যদি এভাবেই চিন্তা করি কিন্তু তোমার কিন্তু কি আর প্রশ্নগুলো নিয়ে কোনো প্যারা হবে না ইনশাল্লাহ। ওকে, এরপর আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, দেখো তো এই প্রশ্নটা আবার কি ক্লাস্টার এগ্রিতে আসছে 20-21 সেশনে, 21-22 সেশনে। ওকে, এই প্রশ্নটা কি বলছে একটু দেখো তো সবাই। আচ্ছা, বলা আছে 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে নামানো হলো। আচ্ছা, বলছে ফাইনাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত, তাই না? তাহলে আমি করছি কি, আমি 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রি করছি। আচ্ছা, এই প্রশ্নটাতে যদি আমি তোমাকে প্রশ্ন করি বলো তো এটা কোন স্কেলে পরিবর্তন, তুমি কি বলতে পারবা? না, যে ভাইয়া এটা কিন্তু ডিরেক্ট স্কেলের কথা বলা নাই, তাই না? তাহলে আমি কোন স্কেল নিয়ে কাজ করব? দেখো তো আমরা কি জানি, ভাইয়া? আমরা জানি যে যদি তাপমাত্রা পার্থক্য বা পরিবর্তন বলে তাহলে সেটা কি বলতো? যে ডেল সি বাই 5 ডেল কে ভাগ 5 ইকুয়াল টু ডেল এফ ভাগ 9 না? আচ্ছা, এটা আমরা জানি। এখন এইখানে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা কি দেখো তো? এই দুইটা কি সেম না? এই দুইটা সেম না? তার মানে এবার দেখো তোমাকে সিদ্ধান্ত কি বলছে বলো তো? তোমাকে সিদ্ধান্ত বলছে কি এফ কত, তার মানে তোমাকে এইটা বের করতে হবে, এইটা বের করতে হবে। এখন এই দুইটা যেহেতু সেম, তাহলে আমার প্রশ্নে কেলভিন বলুক আর সেলসিয়াস বলুক আমার কি কোনো ঝামেলা আছে? ঝামেলা কিন্তু নাই। তার মানে আমি যে কোনো একটা নিয়ে কাজ করলেই কি হয়ে যাবে। দেখো তার মানে আমরা কিন্তু প্রশ্ন দেখে বুঝতে পারবো যে এখানে সি থাকুক, ডিগ্রি সেলসিয়াস থাকুক বা কে থাকুক, এটা ডিগ্রি সেলসিয়াস থাকুক বা কে থাকুক, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, কোনো ঝামেলাই নাই। অনেকে এখানে কি চিন্তা করবে যে ভাই আমি কেলভিন নিয়ে করব নাকি সেলসিয়াস নিয়ে করব? তুমি যেটা নিয়ে করো, যে বেসিক বলতেছে হ্যাঁ তাদের দুইটাই সেম, তার মানে কি তোমার কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে ভাইয়া তাহলে কি হচ্ছে বলো তো? এই জায়গা থেকে যদি আমি বলি যে ডেল এফটা হচ্ছে, আমি যে কোনো একটা নেই সমস্যা নেই, তার মানে কত? আমি কেলভিনটাই নিই, তাহলে ডেল কে ইন্টু 9, আমি যদি যে কোনো একটা নেই সমস্যা নেই। আচ্ছা, আমি নিতে পারি ডেল কে ইন্টু 9 ডিভাইডেড বাই কত বলতো? 5। হ্যাঁ, তুমি ডেল সিও নিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ কি দুইটাই একই, যেহেতু কি বলতো, যেহেতু ডেল সি ইকুয়াল টু কি ডেল কে। তার মানে আমি বলতে পারি কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন যে মান নির্দেশ করে ঠিক একই মান নির্দেশ করে কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন। তো এইটা যখন আমরা তাপের পরিবর্তন করব এমএস ডেল থিটা, তো সেখানেও কিন্তু আলটিমেটলি আমার কি সেলসিয়াসের পরিবর্তনের যেটা, কেলভিনের পরিবর্তনের সেটা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কি ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ।
ওকে, তো ভাইয়া এখানে আমার ডেল কেটা কত আসে বলো তো? আচ্ছা, ডেল কেটা এখানে কত? 100 মাইনাস 35, তার মানে কত? 65 ইন্টু 9 ডিভাইডেড বাই 5। তো এখন এই কাটাকাটিটা যদি আমরা মুখে মুখেই করি, দেখো আমি যদি এখানে কাটাকাটি করি, তার মানে 1 3 5 15, তাই না? 13 আসতেছে। হ্যাঁ, 5 13 65। এরপর দেখো, তার মানে 3 লং 27 7 হাতে 2, 9 কে 9 আর 2 কত? 9 আর 2 হচ্ছে তোমার কি 11। হ্যাঁ, 9 আর 2 11, তার মানে এত ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছো? তো দেখো ভাইয়া, আমরা একটা প্রশ্নকে যদি এতভাবে ভেঙে ভেঙে পড়ি, ইনশাআল্লাহ কি দিন শেষে তোমার কোনো প্রশ্ন নিয়েই কি আর প্যারা থাকবে না। এরকম যত প্রকার সম্ভাব্য প্রশ্ন হোক না কেন, তুমি কিন্তু পারবা। বুঝতে পারছো? এরকম যত প্রকার সম্ভাব্য প্রশ্ন হোক, তুমি কিন্তু পারবা। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা কি রে? অ্যান্সারটা আসতেছে কি এ। ওকে, আমরা একটু পরের প্রশ্নটার দিকে যদি যাই, দেখো তো মোটামুটি আমি জাস্ট এখানে তোমাকে ডেমো হিসাবে আমরা প্রশ্ন কিভাবে ডিসকাস করব এই জিনিসগুলো বললাম। এখন আমরা আমাদের মেইন ক্লাসে, পেইড ক্লাসে তো আরো প্রচুর প্রচুর প্রশ্ন সলভ করব, সবগুলো ইউনিভার্সিটির প্রশ্নই সলভ করবো ইনশাল্লাহ। তো সেটা নিয়ে প্যারা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার অবশ্যই সবগুলো ইউনিভার্সিটির প্রশ্ন কি আমরা সলভ করব। এখন দেখো, তাপগতিবিদ্যার সূত্র। আমরা জানি যে তাপগতিবিদ্যার 3টা সূত্র আছে। প্রথম যে সূত্রটা আমরা জানি বলতো, আমরা জানি, এই দেখো তো ফোকাস কি নষ্ট হয়ে গেছে কিনা, কেমন? ঠিক আছে, ওকে। তাহলে আমরা জানি তাপগতিবিদ্যার 3টা সূত্র আছে। আমরা জানি প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কি বলতো? শূন্যতম সূত্র, না? শূন্যতম সূত্র। আচ্ছা, এখন আমাদের এই জায়গা থেকে বেশ কিছু তত্ত্বীয় প্রশ্ন আসে। কি রকম? আমরা জানি শূন্যতম সূত্র থেকে আমরা কি কি জানি বলতো? এই জায়গা থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই। কি বলতো? তাপমাত্রার ধারণা পাই। হ্যাঁ, শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই। আচ্ছা, এবং শূন্যতম সূত্রে কি হয় বলতো? তাপীয় সাম্যাবস্থা ক্রিয়েট হয়। হ্যাঁ, তাপীয় সাম্যাবস্থা সৃষ্টি হয়। হ্যাঁ, সৃষ্টি হয়। তার মানে শূন্যতম সূত্রে কি আমাদের তাপীয় সাম্যাবস্থার কথা বলছে। এরপর এই জায়গা থেকে এই সূত্রটা হচ্ছে থার্মোমিটারের মূল ভিত্তি। কি বলতো? থার্মোমিটার তৈরির, এই সূত্রটা হচ্ছে তোমার থার্মোমিটার তৈরির মূল ভিত্তি। হ্যাঁ, থার্মোমিটার তৈরির মূল ভিত্তি। তার মানে আমরা তোমাকে সামারি করে দিলাম যে শূন্যতম সূত্র থেকে এই 3টে ইনফরমেশন তোমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? মাঝে মধ্যে ফোকাস করতেছি, দেখো তো চন্দন, এই হ্যাঁ দেখ, আরে ওটা ওই যে অটো ফোকাস আসছে। এখন কি করতে হবে? ওটা কিচ্ছু হবে না, অটো ঠিক হয়ে যাবে। তুই সামনে যা, তুই আপ ডাউন করলে তখন। ওকে, দেখো এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটু ক্যামেরা অটো ফোকাস করে নিছে। তার মানে দেখো এবার আশা করি ঠিক আছে। হ্যাঁ, তার মানে শূন্যতম সূত্র থেকে আমাদের এই বেসিক কিছু ধারণা রাখতেই হবে। এরপর আসি আবার, এরপর আমরা যদি একটু বলি যে আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রথম সূত্র। হ্যাঁ, প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্র থেকে আমরা এইখানে দেখব যে আমরা 2 ধরনের মতবাদ পাই। হ্যাঁ, আমরা এইখান থেকে কি পাই বলতো ভাইয়া? আমরা এই জায়গা থেকে 2 ধরনের মতবাদ পাই। আমরা এই জায়গা থেকে 2 ধরনের মতবাদ পাই। প্রথম যে মতবাদটা আমরা পাই সেটাকে আমরা বলি জুলের মতবাদ, আর দ্বিতীয় যে মতবাদটা, এই মতবাদটাকে আমরা বলি ক্লোসিয়াসের মতবাদ। কি বলতো? ক্লোসিয়াসের মতবাদ। আমরা এখানে 2 ধরনের মতবাদ পাই, একটা হচ্ছে জুলের মতবাদ, আর একটা কি ক্লোসিয়াসের মতবাদ। তো আমাদের জুলের মতবাদটা কি ছিল বলতো? জুলের মতবাদটা এরকম ছিল যে আপনি যে পরিমাণ কাজ করবেন ঠিক একই হারে তাপ উৎপন্ন হবে বা কি তাপের ব্যয় হবে। তো এই জায়গা থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিতাম তাহলে কি পাইতাম বলতো? আমরা একটা ধ্রুবক পাইতাম W = কি JH। আচ্ছা, এখানে জেটাকে কি বলতেছি বলতো? এই জেটাকে বলতেছি জুলের তুল্যাঙ্ক। কি বলতো ভাইয়া? জুলের তুল্যাঙ্ক, যেটাকে বলছি জুলের তুল্যাঙ্ক। এখন এই জায়গা থেকে আমরা যদি জের এককটা চাই তাহলে আমরা যে এককটা পাবো সেটা কি বলতো? জুল পার ক্যালোরি। কিন্তু দেখো তোমার এই জায়গাতে প্রশ্নে কিন্তু একটা প্যারা দিবে। প্রশ্ন কি বলতো? মনে রাখবা, এসআইতে যে
এককহীন, এসআইতে যে এককহীন, এইটা হচ্ছে তোমার প্রশ্ন। এসআই পদ্ধতিতে জুলের তুল্য ধ্রুবকের কি কোনো একক নাই, তার মানে এইটা হচ্ছে তোমার অ্যাডমিশনের প্রশ্ন, বুঝতে পারছো? ওকে, এরপর যদি তোমাকে একটু দেখাই, এরপর দেখো এই জায়গা থেকে আমরা আরো কিছু ইনফরমেশন পাবো। যেমন আমরা এই জায়গা থেকে জানি যে 1 ক্যালোরি, হ্যাঁ 1 ক্যালোরি সমান 4.2 জুল, এবং আমরা বলতে পারি যে 1 জুল ইকুয়ালস টু 0.24 ক্যালোরি। এই যে এই রূপান্তরগুলোও কিন্তু কি তোমাকে পড়তে হবে, এটা হচ্ছে জুলের মতবাদ থেকে আমরা কি প্রথম সূত্র থেকে পাই। আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখি, ক্লোসিয়াসের মতবাদ। ক্লোসিয়াসের মতবাদে কি ছিল বলতো? আমরা একটা সিস্টেমে যদি দেখো, সিস্টেম কি জিনিস এটাও ডিটেলস আমরা পড়বো। যে একটা সিস্টেমে দেখো, এটা হচ্ছে আমার একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। এই সিস্টেমে যদি আমি কি করি বলতো, এই সিস্টেমে যদি আমি কিউ পরিমাণ তাপ দেই, তাহলে এই সিস্টেমটা দুইটা কাজ করবে, এই সিস্টেমটা দুইটা কাজ করবে। এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং কি এই সিস্টেম বাহ্যিক কাজ করবে। অর্থাৎ চিন্তা করো, তুমি একটা রান্না করার পাতিলে তাপ দিচ্ছ, তাহলে কি হবে? প্রথমে কি হবে বলতো, ওই পাতিলের যে পানিটা আছে বা পাতিলটা কি গরম হবে। এরপর কি হবে, ওই যে ভাত হওয়ার সময় দেখো না যে পাতিলের ঢাকনাটাকে নিচ থেকে উপর দিকে একটা প্রেশার ক্রিয়েট করতেছে, তার মানে কি ওখানে একটা চাপের একটা ঘটনা ঘটবে। তার মানে তুমি যে তাপটা দিচ্ছ, তাপটা কিন্তু দুইটা কাজ করতেছে। এই ঘটনাটাকেই ক্লোসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্র আকারে এভাবে বলছে যে একটা সিস্টেমে যখন তুমি তাপ দিবা তখন দুইটা কাজ ঘটবে। অর্থাৎ একটা সিস্টেমের তখন যদি তোমার তাপের ফলে ডেল কিউ পরিমাণ তাপের পরিবর্তন হয়, তাহলে এই তাপটা দুইটা কাজে ব্যয় হবে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির একটা পরিবর্তন ঘটবে এবং সিস্টেম একটা কাজ করবে। সে কি কাজটা বলতো? অর্থাৎ এটাকে আমরা বলতেছি ডেল ইউ প্লাস কি ডেল ডাব্লিউ। ওকে, এখন এই জায়গা থেকে আমাদের বেশ কিছু পড়াশোনা আছে যে ভাইয়া ডেল কিউ প্লাস মাইনাসও হইতে পারে, মানে এরা প্রত্যেকেই প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, আমরা যদি এভাবে বলি যে একটা সিস্টেমে তাপ দিছি, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, সিস্টেম কাজ করছে, এই ক্ষেত্রে প্লাস, বাকি সকল ক্ষেত্রে মাইনাস। তো বিষয়টাকে দেখো, এটাকে যদি আমি এভাবে তোমাকে মনে রাখাই, তাহলে কি তোমার যদি কেমন হয় বলতো, যে আমি যদি হয় সিস্টেম তাপ গ্রহণ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আরেকটা হচ্ছে সিস্টেম দ্বারা কাজ, সিস্টেম দ্বারা কাজ। এই তিনটা প্রেক্ষাপটে তোমার প্লাস, বাকি সকল ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে এরা কি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যেহেতু ভাইয়া আমার ডেল কিউ ডেল ইউ ডেল ডাব্লিউ প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তো আমি প্লাসটা মনে রাখলাম, মাইনাসটা বাই ডিফল্ট আমি পেরে যাব। ওকে, এরপর আসো, এরপর যখন আমরা এই ডেল ডাব্লিউ নিয়ে পড়াশোনা করতে যাব, এই ডেল ডাব্লিউকে বলবো, এই ডেল ডাব্লিউ হচ্ছে পি ইন্টু ডেল ভি, অর্থাৎ চাপ এবং কি আয়তনের পরিবর্তন। তার মানে দেখো তো, এই যে আমাদের তত্ত্বীয় এই পার্টটা থেকে তাপগতিবিদ্যার প্রথম শূন্যতম সূত্র এবং কি প্রথম সূত্র থেকে যত রকম বইয়ে তোমার কথা আছে, দেখো তো একবারে উঠায় আসছে না। তারপরে এতটুকু কি তোমার প্রথম সূত্র এবং শূন্যতম সূত্রের বেসিকগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন আমরা কিভাবে পড়বো সেই জিনিসগুলো যদি একটু চিন্তা করি, দেখো। আচ্ছা, এরপর তাহলে আমরা প্রথম সূত্রের যে মতবাদটা পাইলাম যে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি। আচ্ছা, না আমরা একবারই ডেল ডাব্লিউ নিয়ে কাজ করি, তারপর দেখো পি ইন্টু, আচ্ছা এটাকে যদি আমরা এভাবে বলি যে সেটা হচ্ছে কি বলতো, ডেল ডাব্লিউ। তার মানে এখন এই সূত্র সম্পর্কে যদি তুমি কাজ করতে যাও, তোমাকে আলাদাভাবে ডেল কিউ নির্ণয় করতে হবে, ডেল ইউ ডেল ডাব্লিউ। তো আমরা এইখানে আমাদের যে জায়গাটাকে একটু ফোকাস রাখতে হয়, দেখো আমরা জানি যে এনট্রপি ডিএস ইকুয়াল টু ডি কিউ ভাগ টি, তাই না? তার মানে এখানে অনেক সময় আমার কাজে লাগবে ডি কিউ ইকুয়াল টু টি ইন্টু ডিএস। তার মানে এই জায়গাটার ডি কিউটা কি আমাকে বের করা লাগতে পারে। এরপর আসো, এই যে কৃতকাজ, এই কৃতকাজকে আমরা বলতেছি যে পি ডেল ডাব্লিউটা হচ্ছে পি ইন্টু ডেল ভি, অর্থাৎ স্থির চাপে আয়তনের পরিবর্তন ভি2 মাইনাস ভি1, ভি2 মাইনাস ভি1। এই জায়গা থেকে কি আমি ডেল ডাব্লিউটা বের করতে পারবো। তার মানে যখন আমি প্রথম সূত্র নিয়ে কাজ করব, তার মানে আমাকে এনট্রপি থেকে তাপ বের করে নিয়ে এবং
অনেক সময় কৃত কাজটা কি এই ফর্মুলা থেকে কি নির্ণয় করেই কি আমাকে ক্লোসিয়াসের মতবাদে বেশ কিছু গাণিতিক কাজও আছে। তা আমরা একটু দেখে আসি এই জায়গা থেকে আমরা গাণিতিক কাজগুলো কিভাবে করব। ওকে, দেখো যেমন এই প্রশ্নটাই আসছে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23 সেশনে। রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23 সেশনে কি বলছিল বলো তো, বলো প্রশ্নটা বলো দেখি। রাজশাহী ইউনিভার্সিটি 22-23 এই প্রশ্নের অ্যান্সার কি ছিল বলো দেখি। আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু ভর্তি এখনো চলতেছে। অবশ্যই তোমরা 999 টাকায় সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ সেকেন্ড টাইম প্রস্তুতি পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, দেখো আচ্ছা এইখানে বলছিল প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে বলো তো। আমরা তাপমাত্রার ধারণা কোথা থেকে পাই বলো তো, আমরা ক্লাসেই পড়ছি যে কি বলতো শূন্যতম সূত্র। কি বলতো ভাইয়া, শূন্যতম সূত্র। হ্যাঁ, তাহলে মানে কি বলতো আমরা শূন্যতম সূত্র থেকে কি তাপগতিবিদ্যার তাপমাত্রার ধারণা পাই বলতো। তাহলে তাপমাত্রার ধারণা কোথা থেকে পাই বলতো ভাইয়া, শূন্যতম সূত্র থেকে। ঠিক আছে, আমরা শূন্যতম সূত্র থেকে কি আমরা তাপগতিবিদ্যার তাপমাত্রার ধারণা পাই। এখানে অনেকেই শুধু কি করে জানো, যে শুধু ভাই আমরা গাণিতিককেই পড়বো না ভাই, আমরা যেহেতু সেকেন্ড টাইম আমরা A to Z পড়বো, আমরা তত্ত্বীয় কনসেপ্ট পড়বো, তত্ত্বীয় প্রশ্ন সলভ করব, প্লাস গাণিতিক প্রশ্ন সলভ করব। মানে আমরা সব ধরনের প্রশ্নে নিজেকে আমরা জাজ করব, যে তত্ত্বীয় প্রশ্ন আসলে আমি পারি কিনা, গাণিতিক প্রশ্ন আসলে আমি পারি কিনা, প্রশ্ন একটু পেঁচাই দিলে আমরা পারি কিনা, সব ধরনের প্রশ্নে কি আমাদের প্রিপারেশনটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এরপর দেখি আমরা, এরপর দেখো যেমন এই প্রশ্নটা আসছে তোমার ক্লাস্টার এগ্রি 22-23-এ। দেখো এইখানে একটা স্টুডেন্ট কি বলতো, যখন দেখতেছে প্রশ্নটা 3 পৃষ্ঠা মানে 3 লাইন, তখন দেখেই একটা ভয় কাজ করতেছে না। কিন্তু আমরা যদি একটা প্রশ্নকে ভাঙা শিখি, প্রশ্নের দুর্বল পয়েন্টে হিট করা শিখি, তাহলে আমার জন্য সহজ হবে না? তখন আমরা কি ইজিলি প্রশ্ন দেখে বুঝতে পারবো যে এই প্রশ্নের অ্যাঙ্গেলটা কিরকম। আচ্ছা, তো আমরা এভাবে কিন্তু চিন্তা করতে পারবো। দেখো প্রশ্নটাতে আমাদের কি বলা আছে, আমাদের প্রশ্নটাতে এরকম ক্লু দেওয়া আছে যে কোনো সিস্টেমে গ্যাসের চাপ এত স্থির রাখতে, তাই না? তার মানে এইখানে আমার কি বলছে ভাইয়া বলতো, চাপ পিটা হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল। চাপটা কি বলতো আমার স্থির আছে। এখন বলছে যে সিস্টেমে 600 কিলোজুল তাপ শক্তি সরবরাহ করা হইলো। তার মানে বলতো সিস্টেমে তাপ দেওয়া হয়েছে, তার মানে ডেল কিউ এটা কি পজিটিভ, যেহেতু সিস্টেম তাপ গ্রহণ করছে মানে সিস্টেমে তাপ দেওয়া হয়েছে, সেটা কত বলতো 600 কিলোজুল। তো এটাকে তো আমি ইজিলি লিখতে পারি যে 600 ইন্টু কি বলতো 10⁻³ জুল। আমি সিস্টেমে প্রদত্ত তাপ পাইছি। এরপর বলা আছে কি বলতো ভাইয়া, এই প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন 1.5 ঘনমিটার থেকে খুব ধীরে ধীরে 2.0 ঘনমিটার হলো। তার মানে বলতো ভাইয়া তাহলে তোমার আয়তনে একটা পরিবর্তন হয়েছে না ডেল ভি, যে 2 - 1.5 তার মানে কত 0.5 ঘনমিটার। দেখো তো ভাইয়া তুমি আয়তনের পরিবর্তনও পাইলে। এবার তোমাকে কি বলছে বলো তো, তোমাকে বলছে অন্তঃস্থ শক্তির ডেল ইউটা কত। আচ্ছা, আমরা প্রশ্ন পড়ে প্রশ্নের ক্লুগুলা একবারেই সাম আপ করে নিলাম না, যে আমার যে ক্লুগুলো দেওয়া আছে। তাহলে এখন আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত বা অন্তঃস্থ শক্তি কত বাড়বে না কমবে এই জিনিসটা বের করতে বলছে। তো এখন আমরা অন্তঃস্থ শক্তির ফর্মুলাটা পাই কোথায় বলো তো, আমরা জানি অন্তঃস্থ শক্তির যে বিষয়টা এটা পাই আমরা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে। আমরা কি জানি ভাইয়া বলো তো, আমরা জানি যে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস কি, যেহেতু আমার পি এবং ডেল ভি বলা আছে তার মানে কি পি ইন্টু ডেল ভি। আমি একবারে বলে দিলাম। তার মানে বলো তো ভাইয়া আমার ডেল ইউটা বের করতে হবে। তাহলে ডেল ইউ কত ভাইয়া বলো তো, ডেল কিউ মাইনাস পি ইন্টু ডেল ভি। আচ্ছা, তাহলে ডেল কিউটা কত ছিল বলো তো, আমার ছিল কত 600 × 10⁻³ মাইনাস পি এর ভ্যালুটা কত ছিল বলো তো 1 × 10⁵ ইন্টু ডেল ভিটা কত ছিল 0.5। এখন এই জায়গায় এসে তোমার মাথায় ভয় কাজ করতে পারে যে ভাই ক্যালকুলেশন কিভাবে করব। আচ্ছা, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে যোগ বিয়োগ, দেখো তো দুইটা বিয়োগ আকারে আছে না, তার মানে এখানে পাওয়ার আছে 10⁵, এখানে যদি আমি পাওয়ার 10⁵ বানাইতে পারি সেটা কমন নিতে পারি। দেখো তাহলে আমি কি করবো বলতো 10⁵ যদি কমন নেই এখানে কি থাকতেছে 6 - 0.5, তাই না? তাহলে আমার এরকম থাকতেছে, তার মানে কি আসতেছে বলতো 0.5 × 10⁵ জুল। আচ্ছা, এখন আমার অ্যান্সার কিন্তু মিলে নাই, কারণ আমার বলছে কত কিলো জুল।
তার মানে আমি জুল থেকে এবার কিলো জুলে আসবো। আচ্ছা দেখো 10⁵ আছে, এখানে যদি আমি আলাদাভাবে 10⁵ নিয়ে নেই তোমার তো কোনো সমস্যা নেই, নাই, কিন্তু আমার একটা লাভ হয়েছে। লাভটা কি, এখানে যদি আমি 10⁵ আচ্ছা এখানে আসবে আমাদের 5.5, হ্যাঁ 5.5, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার যদি আমি 10⁵ নেই তাহলে কি হবে বলতো, 5.5 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 10⁵ জুল। তোমার তো আর কোনো ঝামেলা নাই, আমাদের ম্যাথ হয়ে গেছে। দেখো 5.5কে যদি আমি 10 স্কোয়ার করি তার মানে কত, 550। এরপর দেখো ভাইয়া এই যে আমার যে কিলো জুলটা আছে না, এই যে 10⁵ এটাকে আমি লিখতে পারি কি কিলো জুল, কিলো জুল। তার মানে আমার অ্যান্সারটা কি আসবে বলতো, আমার অ্যান্সারটা আসতেছে কি সি, আমার অ্যান্সারটা আসতেছে কি বলতো সি, আমার অ্যান্সারটা আসতেছে সি, ঠিক আছে। তো ভাইয়া একটা ম্যাথ এভাবে যদি আমরা ভাঙায় ভাঙায় চিন্তা করি তাহলে অবশ্যই তুমি তোমার প্র্যাকটিস সময়ে তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারো যে কি তোমাকে কোন জায়গাটায় হিট করতে হবে, বুঝতে পারছো। তো আমরা প্রতিটা প্রশ্নই এভাবে ডিটেলস ভেঙে ভেঙে চিন্তা করব, যেন যে কোনো জায়গায় ঘুরাই দিলেও কিরকম ঘুরাই দিতে পারে সেই জায়গাটাও যেন কি আমাদের জানা থাকতে পারে, ঠিক আছে। ওকে, তো আশা করি যে এভাবে যদি আমরা চিন্তা করি আমাদের জন্য ফিজিক্সের প্রশ্ন খুব বেশি চাপ হবে না, সেটা যত কঠিন প্রশ্নই করুক, ইয়েস। আচ্ছা হ্যাঁ, মোটামুটি অনেক স্টুডেন্ট আমাদেরকে অ্যান্সার করছে। ওকে, আমরা এরপরে আরেকটা প্রশ্ন যদি দেখি, দেখো এটা মাওলানা ভাসানীতে আসছিল, মাওলানা ভাসানীতে 12-14-15 সেশনে আসছিল। প্রশ্নটা কি বলছিল বলতো, আচ্ছা প্রশ্নটা আমরা আগে পড়বো। বলছে কোনো ব্যবস্থায় ধ্রুব আয়তনে, আচ্ছা প্রথম কথা হচ্ছে ধ্রুব আয়তন, এই জায়গাতে আমরা কি বুঝতেছি যে আয়তন ডেল ভিটা 0। আচ্ছা আমরা জানি যদি কখনো আয়তনটা ধ্রুব থাকে তাহলে কি হয় বলতো, আয়তন ধ্রুব মানে কি রে, আয়তন ধ্রুব মানে কি ডেল ডাব্লিউটাও 0। তার মানে এই প্রক্রিয়া কি হয়েছে বলতো, কৃতকাজটা 0 হয়ে গেছে। তার মানে এই এতটুকু পড়ার পরেই কিন্তু আমরা একটা ক্লু পাইছি, ক্লুটা কি কৃতকাজ 0। ওকে, এরপরে আমাদের যেটা বলছে দেখো ধ্রুব আয়তনে এত জুল তাপ বর্জন করে, আমি তোমাদের বলছিলাম সিস্টেম তাপ গ্রহণ করলে প্লাস, বর্জন করলে কি হবে, তাহলে যেহেতু বর্জন তার মানে কি এটা তাপটা নেগেটিভ। আচ্ছা বলছে ব্যবস্থার অন্তস্থ শক্তির পরিবর্তন কত, তাই না। তাহলে আমরা যেহেতু দেখো তো প্রথম সূত্র নিয়ে কাজ না, আমরা কি জানি বলতো, আমরা জানি ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস কি ডেল ডাব্লিউ, তাই না। এখন যেহেতু আমার কি বলছে ভাইয়া যে ধ্রুব আয়তন, তার মানে কি ডেল ডাব্লিউটা আমার 0, তার মানে এতটুকু কি বলতো 0। এখন তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কি বলছে বলতো ডেল কিউ। আচ্ছা তোমার আবার বলছে ডেল কিউটা কিন্তু নেগেটিভ, তার মানে কি বলতো -300 জুল। তার মানে এইটা -300 জুল মানে কি আলটিমেটলি অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি -300 জুল, বুঝতে পারছো বলতো, বলো। দেখো তো ভাইয়া আমরা যদি এভাবে প্রতিটা ক্লুকে ইউজ করার ট্রাই করি আমরা কিন্তু কি যেরকম প্রশ্নই বলুক আমরা কিন্তু কি সলভ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আমরা কিন্তু সলভ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ -300 জুল যেরকম ক্লুই বলুক আমরা কিন্তু কি সলভ করতে পারবো। হ্যাঁ ওকে, এরপর আমরা আসি। আচ্ছা এরপর দেখো তো এই যে তোমাদের জিএসটির প্রশ্ন নিয়ে অনেক প্যারা খাও, হ্যাঁ জিএসটি প্রশ্ন কঠিন করে, দেখো 2021-22 একটা প্রশ্ন, জিএসটি 2021-22 একটা প্রশ্ন। এখানে বলা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটা। আচ্ছা আমরা কিন্তু লেকচারে পড়ছি, দেখো আমরা জানি প্রথম সূত্রটাকে কি বলছিলাম, প্রথম সূত্রটাকে বলছিলাম ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস কি ডেল ডাব্লিউ। আচ্ছা আমরা তোমাদেরকে আলাদাভাবে দেখাইছিলাম এইটা, যে দেখো আমরা ডেল কিউ নির্ণয়ের সময় আমরা জানি এন্ট্রপি কি বলছিলাম বলতো ডিএস ইকুয়াল টু ডিকিউ ভাগ টি, এটা আমরা বলছিলাম। এবং কৃতকাজের ক্ষেত্রে আমরা বলছিলাম কি বলতো যে ডেল ডাব্লিউ ইকুয়ালস টু কি পি ইন্টু ডেল ভি, এটা আমরা কিন্তু বলছিলাম। আচ্ছা ডেল ভিটাকে আমরা ডিভি দ্বারা লিখতে পারি, সমস্যা নেই। ওকে, এখন এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে যদি আমি ডিকিউটা এইখানে বসাই দিই তাহলে ডিকিউ কত আসে বলতো, ডিকিউ ইকুয়ালস টু আসতেছে টি ইন্টু ডিএস। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারতেছি যে আমার এরকম আসতেছে ডিকিউটা আসতেছে কি বলতো টি ইন্টু ডিএস ইকুয়াল টু ডিইউ, এটার আমার কোনো চেঞ্জ নাই, তাহলে ডিইউ প্লাস ডেল ডাব্লিউটা কত বলতো পি ইন্টু ডেল ভি। দেখো তো ভাইয়া আমাদের কি অ্যান্সারটা মিলে যায় কিনা বলতো। আমরা যদি যে একটা রাশিকে কোন জায়গা থেকে আমার এর সোর্সটা আমরা পাবো এটা যদি বলতে পারি তাহলে কি আমরা অ্যান্সার করতে পারবো বলতো ভাইয়া, তাহলে কিন্তু কি আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে।
ওকে, তাহলে অ্যান্সারটা কি আসে বলতো? ওই যে টি ডিএস ইকুয়াল টু ডি ডিইউ প্লাস কি পি ইন্টু ডেল ভি। তাহলে কি অ্যান্সারটা আমাদের আসতেছে কি ডি। হ্যাঁ, বুঝতে পারছি সবাই যে ভাইয়া আমি ডিকিউ নির্ণয়ের জন্য যত রকম কাজ আছে আমি সেটা করে ফেলবো, এরপর ডিএস নির্ণয় আর ডেল ডাব্লিউ নির্ণয়ের জন্য যে ফর্মুলা আছে সেটা বসাই দিলে কি আমরা আমাদের তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ পেয়ে যাব। বুঝতে পারছি? ওকে, হ্যাঁ ওকে সবাই। আচ্ছা, আমি কিন্তু সবার হচ্ছে কমেন্টে দেখতেছি, হ্যাঁ সবার কমেন্টে কিন্তু আমরা দেখতেছি, যে ভুল করবে তার কমেন্টে রিপ্লাই দিব। হ্যাঁ ওকে, আচ্ছা নয়ন নয়ন নোমান স্বর্ণা জুথি সবাই অ্যান্সার করছে। ওকে ঠিক আছে ভাই। এরপর যদি আমরা আচ্ছা, তার মানে এরকম অনেক অনেক প্রশ্ন নিয়ে কিন্তু আমরা কিন্তু কাজ করব। হ্যাঁ, জাস্ট আমি দেখাচ্ছি যে আমরা একটা প্রশ্ন কত ভেঙে 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 তোমাকে তৈরি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রশ্ন ভাঙার একটা সুবিধা হচ্ছে আমরা যখন একটা প্রশ্ন নিয়ে অনেক কথা বলবো, একটা প্রশ্ন অ্যানালাইসিস করব, ওই জায়গায় যতই ঘুরাই পেঁচায় দেখ আমরা কিন্তু তখন পারবো। হ্যাঁ ওকে, এরপর আসি আমরা তাপগতীয় প্রক্রিয়া। আচ্ছা, তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা 4টা প্রক্রিয়ার সঙ্গে পড়ে আসছি। কি কি বলতো? একটা হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এই 4টা প্রক্রিয়া সম্পর্কে আমরা কি মানে মোটামুটি আমাদের তাপগতিবিদ্যায় ডিসকাস করা আছে। এখন প্রতিটা সূত্র সম্পর্কে যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, দেখো আমরা যে যে ইনফরমেশনগুলো পাবো এখানে। আচ্ছা, জেইউ এর যত প্রকার প্রশ্ন আসে সব প্রশ্নই তোমাকে আমরা ক্লাসে করাবো। শুধু দেখো জেইউ, আরইউ, জিএসটি, এগ্রি, যত বিশেষ করে সাস্টের প্রশ্ন নিয়ে তোমরা প্রচুর প্যারা খাও। সাস্টের প্রশ্ন একবারেই ধরে 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 ভেঙে ভেঙে তোমাকে করানো হবে। তার মানে সকল ইউনিভার্সিটির প্রশ্ন নিয়েই কি তুমি আমাদের ক্লাস করার পর তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবা বা বই পড়তে যাবা তখন তুমি দেখবা যে আসলে তুমি সবই পারতেছো। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে তুমি কোনো প্রশ্ন নিয়েই প্যারা খাবা না। তুমি ক্লাসে যেভাবে আমরা ভেঙে ভেঙে দেখাবো তুমি বাসায় যখন নিজে পড়বা অবশ্যই কিন্তু দেখো পড়া দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে এই কোর্সে আমরা প্রচুর স্ট্রিক্ট থাকবো যে ভাই তোমাকে প্রতিদিন যত পেজের পড়া দেওয়া আছে অবশ্যই আমরা তোমাকে যে বইয়ের কথা বলবো ওই বই থেকে আমি তোমাকে এত পেজের পড়া দিব, ওই পেজের পড়া তোমাকে আমি অবশ্যই নেক্সট দিনে আমরা কিন্তু কি জাজ করব। পরীক্ষায় যে কম মার্ক পাবা তার সাথে আমরা ডিরেক্ট কথা বলবো তুমি কেন কম মার্ক পাইলা। তার মানে টোটাল এই যে ভাই মানে তোমার বড় ভাই যেভাবে তোমাকে শাসন করে পড়াবে, তোমার পড়া আদায় করে নিবে, সেই কাজটা কিন্তু আমরা ডিরেক্ট করবো এখানে। ঠিক আছে, আমরা ডিরেক্ট কিন্তু এই কোর্সে তোমার যে পড়া দেওয়া আছে ভাই তুমি কেন পড়ো নাই সেটা আমাকে জবাবদিহি করতে হবে তোমাকে। তুমি কেন পড়ো নাই, তোমার কি আর কোনো চান্স আছে? আর কিন্তু তোমার কোনো সুযোগ নাই ভাই, এটা লাস্ট চান্স। এই জায়গায় এসে যদি তুমি গাফিলতি করো তাহলে সেটা করার কোনো সুযোগ নাই। আমাদের সাথে কমিটমেন্ট এটাই যে ভাই তোমাকে আমরা যে পড়াটা দিছি অবশ্যই আমি সেটাকে আদায় করে নিব। এখন পড়তে গিয়ে তুমি যে প্রবলেমগুলো পাচ্ছ ভাই আমাদের যথেষ্ট মেন্টর আছে তোমার এই প্রবলেমগুলো সলভ করার জন্য, তো ভয়ের তো কিছু নাই। আমাদের জায়গা থেকে যদি তুমি শতভাগ সাপোর্ট পাও তাহলে তোমার পড়া তুমি কেন পড়বা না, এটা কিন্তু আমরা আদায় করে নিব। ঠিক আছে, পড়া অবশ্যই কিন্তু আমরা কি আদায় করে নিব। হ্যাঁ ওকে ওকে, দেখো আমরা এই 4টা প্রক্রিয়ার সময় কি সবাই মোটামুটি আমরা দেখে আসছি আমাদের একাডেমিক লাইফে। আমাদের একাডেমিক লাইফে কি এই 4টা প্রক্রিয়া সম্পর্কে দেখে আসছি। আচ্ছা, এই 4টা প্রক্রিয়া কিছু বেসিক ইনফরমেশন যদি আমরা একটু দেখি, 4টা প্রক্রিয়া কিছু বেসিক ইনফরমেশন, যেমন সমচাপীয় প্রক্রিয়া কি বলতো? তোমার চাপটা, হ্যাঁ তার মানে তোমার কি পিটা ধ্রুব থাকে, হ্যাঁ চাপটা ধ্রুব থাকে। আচ্ছা, এবং সম আয়তন প্রক্রিয়া কি বলতো? তোমার ডেল ভিটা শূন্য মানে আয়তন 0 হয়ে যায়। সমষ্ণ প্রক্রিয়া কি বলতো? তোমার হচ্ছে তাপমাত্রা ধ্রুব, হ্যাঁ সমষ্ণ মানে কি তাপমাত্রা ধ্রুব, তাপমাত্রা ধ্রুব থাকে। তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলতো? এনট্রপি ধ্রুব থাকে, এনট্রপি ধ্রুব থাকে, তাই না? এনট্রপি ধ্রুব থাকে। এরপর আমরা যদি একটু তোমাকে আবার বলি যে এই প্রক্রিয়াগুলোর সম্পর্কে যদি আরো একটু ডিটেলস আমরা যদি একটু জানতে চাই তাহলে আমরা যে জিনিসগুলো আরো এখানে জানতে পারবো যে সমচাপীয় প্রক্রিয়া যেহেতু ভাই বলতো চাপ ধ্রুবক, তার মানে কি এখানে চার্লসের সূত্র প্রযোজ্য হবে। হ্যাঁ চার্লসের সূত্র প্রযোজ্য হবে, হ্যাঁ চার্লসের সূত্র প্রযোজ্য হবে এখানে। আচ্ছা, এবং যেহেতু তোমার আয়তন ধ্রুব থাকে তার মানে এখানে কি বলতো চাপীয় সূত্র প্রযোজ্য হবে, হ্যাঁ চাপীয় সূত্র প্রযোজ্য হবে। এবং যেহেতু তাপমাত্রা ধ্রুব তার মানে কি বলতো বয়েল সূত্র প্রযোজ্য হবে, হ্যাঁ বয়েল সূত্র
প্রযোজ্য হবে, ঠিক আছে, বয়েল সূত্র প্রযোজ্য হবে। এবং এইখানে বয়েল বয়েল ও চার্লস কোনোটি প্রযোজ্য নয়। হ্যাঁ, কোনোটি প্রযোজ্য নয়, মানে কোনোটাই কি তোমার প্রযোজ্য হবে না, বুঝতে পারছো? আচ্ছা, কেন প্রযোজ্য হয় না সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন দেখো এই জায়গা থেকে আমরা বেশ কিছু আরো ইনফরমেশন পাই। যেহেতু ভাইয়া তাহলে আমার সমচাপের প্রক্রিয়া চালটা ধ্রুব থাকে সমচাপের প্রক্রিয়া, তার মানে আমরা এই জায়গা থেকে আমরা যে কাজটা করতে পারবো। আচ্ছা, এদের আমরা একটু গ্রাফও দেখতে পারবো, এখান থেকে আমরা গ্রাফ কি রকম গ্রাফ আসে সেটাও দেখবো, গ্রাফ নিয়েও আমরা পড়াশোনা করব। এরপর আমরা সমায়তন প্রক্রিয়া নিয়ে আসি। যেহেতু ভাইয়া আমার এইখানে আয়তনের পরিবর্তন কত, শূন্য, তার মানে কি ডেল ডাব্লিউটা শূন্য না? তাহলে তাপগতিবিদের প্রথম সূত্র কি আসে বলতো? তাপগতিবিদের প্রথম সূত্র কি আসতেছে বলতো? যে আমার ডিকিউ ইকুয়ালস টু ডিইউ, অর্থাৎ আমি যে পরিমাণ তাপ দিব সম্পূর্ণটাই কি হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে। তার মানে এই প্রক্রিয়া আমি কি পাবো বলতো? কৃতকাজ পাবো 0% এবং অপচয়, হ্যাঁ অপচয় হচ্ছে কি বলতো 100%, অপচয় হচ্ছে কি 100%। তার মানে এইরকম যত ইনফরমেশন পসিবল আছে সব ইনফরমেশনগুলো নিয়ে কি আমরা কাজ করব। এরপর সমষ্ণ প্রক্রিয়া, যেহেতু তাপমাত্রা ধ্রুব থাকে এবং বয়েল সূত্র প্রযোজ্য হয়, তাহলে কি হবে বলতো? এই জায়গা থেকে আমরা বলতে পারি পি সমানুপাতিক 1/v। এই জায়গা থেকে আমরা কয়েক রকম গ্রাফ পাবো। কি কি বলতো? আমি যদি বলি পি আর ভি এর গ্রাফ কি হবে, আমি যদি বলি পি আর 1/v এর গ্রাফ কি হবে, আমি যদি তোমাকে বলি পিভি আর পি এর গ্রাফ কি রকম হবে, এই রকম যত প্রকার গ্রাফ আছে তুমি কিন্তু ডিসকাস বলতে পারবা। আচ্ছা, আমরা গ্রাফের ক্ষেত্রে তিনটা মূল কথা মনে রাখবো, যে একটা চলক আর একটা চলক যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাদের গ্রাফ হয় মূলবিন্দুগামী সরলরেখা, যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে সেটাকে বলি আমরা আয়তাকার অধিবৃত্ত, যদি একটা একঘাত আর একটা দ্বিঘাত হয় তাহলে সেটাকে বলি কি পরাবৃত্ত। তার মানে গ্রাফ রিলেটেড যত কেস আসবে সবগুলো কেসে কিন্তু আমরা কি পড়ে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, এরপর আসো তাহলে এই জায়গা থেকে গ্রাফ সম্ভাব্য গ্রাফগুলো কিরকম হবে দেখো। তাহলে পি আর ভি এর সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক, তার মানে কি গ্রাফটা কি এরকম হবে না? এরকম হবে। এরপর দেখো পি আর 1/v পুরোটার সাথে কি আছে বলতো? সমানুপাতিক, তার মানে কি এর গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। এরপর পিভি আর পি, তুমি পি যাই চেঞ্জ করো না কেন পিভিটা কি থাকবে বলতো? ধ্রুব থাকবে, তার মানে এর গ্রাফটা হবে কি এরকম, হ্যাঁ, যে এক্স অক্ষের সমান্তরাল বাকি ওয়াই অক্ষের উপর লম্ব। তার মানে এইরকম সবগুলো গ্রাফে কিন্তু আমরা কি প্রয়োগ করব। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে শুধুমাত্র সূত্র মনে রাখবো, হ্যাঁ সূত্র মনে রাখবো, শুধুমাত্র সূত্র মনে রাখবো। এখান থেকে আমরা কি কোনো ম্যাথ প্র্যাকটিস করব না। কারণ কি ভাই, এই যে এখানে যে সূত্রগুলো আছে তোমার দেখো, এখানে যে আমরা সূত্রগুলো পাবো যে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা, তারপর T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আচ্ছা, এরপর আরো বেশ কিছু ফর্মুলা আছে। এখন যেহেতু এই গামা একটা পাওয়ার আকারে থাকে যার মান এক পারমাণবিকের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 1.41, ত্রিপারমাণবিকের ক্ষেত্রে 1.33, এই কারণে এই জায়গা থেকে আমি তোমাকে বলবো যে কি এই জায়গা থেকে আমরা কোনো ম্যাথ প্র্যাকটিস করবো না, শুধুমাত্র কি সূত্র মনে রাখবো। তার মানে ভাইয়া আমাদের এই আলোচনাগুলোর মাধ্যমে, আচ্ছা এই আলোচনাগুলোর মাধ্যমে তুমি কিন্তু একটা কনসেপ্টের টোটাল ডিটেলস জানতে পারবা। এখন এই জায়গা থেকে আমরা পড়বো সবচেয়ে যে গুরুত্বটা দেব, আমরা যেটাকে গুরুত্ব দিব সেটা হচ্ছে আমাদের এই যে সমষ্ণ প্রক্রিয়া, হ্যাঁ সমষ্ণ প্রক্রিয়া থেকে আমাদের কি সবচেয়ে বেশি ম্যাথ আসছে, তার মানে এই সমষ্ণ প্রক্রিয়াটাকেই কি আমরা গুরুত্ব দিয়ে পড়বো। এখানে এদের কিছু আবার বৈশিষ্ট্য আছে, যে সমষ্ণ প্রক্রিয়া কি ধীরে ধীরে সংগঠিত হয়, এবং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি যে পাত্রে সমষ্ণ প্রক্রিয়াটা সংগঠিত হয় সেটা কি সুপরিবাহী পদার্থ হইতে হয়। তার মানে এরকম যত প্রকার ইনফরমেশন আছে আমরা কিন্তু কি নোট করে করেই পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, এরপর আসি আমরা, দেখো এই জায়গাগুলো থেকে কি রকম প্রশ্ন আসে। যেমন এখানে একটা প্রশ্ন আসছে কি তোমার বলতো জিএসটি 21-22 সেশনে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা কিরকম ছিল? আচ্ছা, গ্রাফ মনে থাকে না, তোমার গ্রাফ মনে রাখার দায়িত্ব আমার, হ্যাঁ আমরা গ্রাফের সার্বজনীন মূলমন্ত্র পড়বো, জাস্ট
তিনটা সূত্র দিয়েই পৃথিবীতে মানে তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসে যত প্রকার গ্রাফ আছে সব গ্রাফ তুমি দেখেই বলতে পারো যে ভাই এই গ্রাফ এরকম হবে, ঠিক আছে? যত গ্রাফ, যত হাতে ক্যালকুলেশন সবকিছু কি তোমারও ইনশাল্লাহ পানি পানি করে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা নিয়ে কিন্তু তোমার চাপ নাই। হ্যাঁ, ওকে। তো দেখো এখানে বলা হচ্ছে একটা কার্ণচক্রে সমতাপীয় মানে কি সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কত? তো আমরা কার্ণচক্রের ক্ষেত্রে কি জানি বলতো, এরকম আমার ঘটে না কার্ণচক্রে, এই যে এরকম প্রক্রিয়া ঘটে না, এরকম প্রক্রিয়া ঘটে না বলতো? এক্ষেত্রে আমরা জানি না যে হচ্ছে 1 2 3 4, তার মানে 1 2 3 4, এখানে 4টা প্রক্রিয়া আছে। 4টার মধ্যে কি কি বলতো? সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, তাই না? তার মানে এখানে কিন্তু আমরা কি সবগুলাই তোমাকে কি বলতেছি যে এইখানে হচ্ছে তোমার এই প্রক্রিয়া হচ্ছে কি সমষ্ণ প্রসারণ, এখানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এখানে আসবে তোমার কি সমষ্ণ সংকোচন, হ্যাঁ, রুদ্ধতাপীয় সংকোচন। তার মানে এখানে কি তোমার দুইটা করে কি দুইটা করে কি 4টা প্রক্রিয়া আছে, তাই না? তো এভাবে যখন একটা প্রশ্নের পুরো প্রেক্ষাপটটা তোমাকে বলা হবে তখন এই জায়গা থেকে সম্ভাব্য প্রশ্ন কি হইতে পারে, এখানে তোমাকে বলতে পারে যে হচ্ছে সমস্ত প্রসারণ কয়টা, সংকোচন কয়টা, সম্ভাব্য সব জিনিসই কিন্তু কি তখন তুমি কি বলতে পারবা, ঠিক আছে? ওকে। তো আশা করি কি এই জিনিসগুলো নিয়ে তোমার খুব বেশি চাপ হবে না। হ্যাঁ, ক্লাসে যদি তোমাকে ভেঙে ভেঙে পড়ানো হয় তার মানে যত রকম প্রশ্ন আসুক একদম মানে তুমি যদি বিষয়টা ভেঙে ভেঙে বুঝতে পারো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপর আসো। যেমন এই প্রশ্নটা আবার দেখো জিএসটি 22-23 আসছে, জিএসটি 22-23, তার মানে বুঝতেছো যে এই জায়গা থেকে জিএসটি তে দুইবারের প্রশ্ন। আচ্ছা, এখানে কি বলা আছে বলো তো? বলা আছে এরকম প্রশ্নটাতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এত চাপে, তার মানে তোমার পি এর ভ্যালুটা দেওয়া আছে, একটা গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়া, তাই না? সমষ্ণ প্রক্রিয়া মানে কি? সমষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রাটা কি 30 ডিগ্রি, এটা কি 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ফিক্সড করে ফেলছো তুমি, 30 ডিগ্রি এটা কি ফিক্সড করে ফেলছো, তাই না? তাপমাত্রাটা কি তুমি ফিক্সড করে ফেলছো, ফিক্সড করে কি করছো ভাইয়া? আয়তন, আচ্ছা, প্রক্রিয়ায় 3 গুণ আয়তন প্রসারিত করা হলে চূড়ান্ত চাপ কত? তার মানে সমষ্ণ প্রক্রিয়া তুমি কি জানো বলো তো? পি সমানুপাতিক 1/v না ভাই, 1/v। তার মানে বিষয়টা দেখো, এই ভিটাকে যদি তুমি কি করো 3v করো তাহলে এই পিটা কি হয়ে যাচ্ছে বলো তো? 1/3 হয়ে যাচ্ছে না? তার মানে সহজ কথায় দেখো আমরা বুঝতেছি যে আমার আয়তন যদি 3 গুণ হয় এইটা কি হচ্ছে 1/3 হয়ে যাচ্ছে, 1/3 হয়ে যাচ্ছে। তাহলে 1/3 হলে সেটা কি হবে বলো তো? তাহলে একে 3 ভাগ করি, 6 × 10⁵ কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে ইজিলি আমি বলতে পারি কি 2 × 10⁵। বুঝতে পারছো? তার মানে এভাবে বেসিক দিয়ে যদি আমরা চিন্তা করি আমরা কি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর আজকে আমি জাস্ট টোটাল আমরা কিভাবে পড়বো এই জিনিসগুলোই কিন্তু বলতেছি। হ্যাঁ, আমরা ডিটেলস আরো ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। ওকে, ওকে, দেখো তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এর বেসিক যে বিষয়টা হচ্ছে আমরা জানি যে একটা তাপ ইঞ্জিন কি রকম বলতো? যে এরকম একটা স্ট্রাকচার থাকে, এরকম একটা স্ট্রাকচার থাকে, তাপ ইঞ্জিনের এরকম একটা বেসিক স্ট্রাকচার থাকে, এই জায়গা থেকে কি হয় বলতো? আচ্ছা, এরকম একটা বেসিক স্ট্রাকচার থাকে আমাদের, আচ্ছা, এরকম একটা বেসিক স্ট্রাকচার থাকে। আচ্ছা, দেখো এখানে আমরা এই চেম্বারটাকে বলি আমরা তাপ উৎস, এই চেম্বারটাকে বলি কি তাপ গ্রাহক, তাই না? তাপ গ্রাহক বলি। আচ্ছা, আমরা ধরে নেই যে আমাদের উৎসের তাপমাত্রা T1 এবং তাপ গ্রাহকের তাপমাত্রাটা কি T2, এবং এই যে স্পেসটা আছে না, এই যে স্পেসটা এইখানে কি আমাদের মেইন ইঞ্জিনটা বসানো থাকে, মেইন তাপ ইঞ্জিনটা কি বসানো থাকে। তার ফলে কি হয় বলতো? আমার কোনো সিস্টেম যদি তাপ উৎস থেকে এই জায়গাতে Q1 পরিমাণ তাপ দেয় এবং এই ইঞ্জিনটা আবার তাপ গ্রাহকে Q2 পরিমাণ তাপ বর্জিত করে, দেখা যাচ্ছে যে Q1 এর ভ্যালুটা গ্রেটার দেন Q2। তাহলে এখন তোমার প্রশ্ন, হ্যাঁ বুক আমরা একবারে আমাদের ওই যে 15 তারিখ যে হচ্ছে
15 তারিখ যে আমাদের ক্লাস আছে যে হচ্ছে ওই ক্লাসে কি আমরা বলে দিব যে কোন বই কিভাবে পড়বো আমরা। হ্যাঁ, ওকে। তার মানে একটা উৎস যখন একটা ইঞ্জিনে Q1 পরিমাণ তাপ দেয়, ইঞ্জিন আবার গ্রাহকে কি করে Q2 পরিমাণ তাপ বর্জিত করে, তাহলে বাকি তাপ গেল কই? হ্যাঁ, তাহলে বাকি তাপ কোথায় যায় বলতো? এই যে বাকি তাপ, এইটা হচ্ছে কি বলতো আমাদের কৃত কাজ হয়ে যায়। হ্যাঁ, এতটুকু আমার কি কৃত কাজ হয়ে যায়। কৃত কাজটা কত বলতো? মানে এই এতটুকু তাপ, এই তাপের পরিবর্তনটা কি ইঞ্জিন, এইটা হচ্ছে আমার মেইন ইঞ্জিন। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কি মেইন ইঞ্জিন, যে ইঞ্জিনে কি ওই তাপটা আমি ব্যবহার করছি। তো এইটা কি করে, ওই তাপটা কি তোমার এই জায়গায় কি হচ্ছে, এই তাপটা কি কাজে পরিণত করে। কতটুকু কাজ করে? এই তাপমাত্রার তাপের কি পরিবর্তনটা কি বলতো, সেটা হচ্ছে আলটিমেটলি ডাব্লিউ ইকুয়ালস টু কি বলতো, ডাব্লিউ ইকুয়ালস টু আমার হয়ে যায় যে আলটিমেটলি Q1 মাইনাস কি Q2। আচ্ছা, এখন মানে সব ইঞ্জিন কি একই রকম কাজ করে না, তো কোন ইঞ্জিন কি রকম কাজ করে এটা আমরা বুঝি কিভাবে বলতো? এটা আমরা বুঝি কি কর্মদক্ষতা দ্বারা। কি বলতো? কর্মদক্ষতা দ্বারা। হ্যাঁ, কর্মদক্ষতা দ্বারা। তো কর্মদক্ষতা আমরা কি জানি? আমরা জানি এটা হচ্ছে সব সময় যে বিষয়টা হচ্ছে আমি তোমাকে ইনভেস্ট করছি কি রকম, তুমি আউটপুট দিছো কি রকম। তাহলে এই জায়গায় এই ইঞ্জিনে আমি ইনভেস্ট করছি কি বলতো, আমি ইনভেস্ট করছি Q1। আচ্ছা, আউটপুট পাইছি কি? আউটপুট পাইছি কি কাজ, আউটপুট পাইছি কি কাজ, তাই না? তার মানে এটা ইকুয়াল টু কি W ভাগ Q1। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইটাটা হচ্ছে আলটিমেটলি কত, ডাব্লিউটা হচ্ছে আবার কি Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই কি Q1। তো এখান থেকে আমরা বলতে পারি 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু কি বলতো 100%। এটা হচ্ছে কি আমার একটা তাপ ইঞ্জিনের ক্ষমতা। এখন সেম জিনিসটাই যদি আমাদের বলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, কি বলতো, সেম জিনিসটা বলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। হ্যাঁ, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তখন আমরা কি করি বলতো, তখন সেম কাজটাই করি আমরা তাপ এবং তাপমাত্রা দুইটা দ্বারাই করতে পারি। আচ্ছা, কার্নো ইঞ্জিন মনে রাখবা, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যে ঘটনাটা আমাদের ঘটে মনে রাখবা, এই কার্নো ইঞ্জিন হচ্ছে তোমার একটা, কার্নো ইঞ্জিন হচ্ছে তোমার একটা প্রত্যাগামী প্রক্রিয়া মেনে চলে। হ্যাঁ, প্রত্যাগামী প্রক্রিয়া মেনে চলে। কার্নো ইঞ্জিন কি তোমার প্রত্যাগামী প্রক্রিয়া মেনে চলে। তার ফলে কি হয় বলতো, এই জায়গা থেকে আমরা কয়েকটা ইনফরমেশন তখন বলতে পারি, যেহেতু ভাইয়া প্রত্যাগামী প্রক্রিয়া মেনে চলে, তার মানে এই জায়গা থেকে আমরা বলতে পারতেছি যে হচ্ছে Q1 ভাগ Q2 ইকুয়াল টু T1 ভাগ T2। তো এই জায়গা থেকে আমরা কর্মদক্ষতা যেটা পাই সেম ইটা ইকুয়াল টু, এক্ষেত্রে কিন্তু দুইটাই প্রযোজ্য হয়, 1 মাইনাস T2 ভাগ T1 ইকুয়াল টু 1 মাইনাস Q2 ভাগ Q1, Q2 ভাগ Q1, এই দুইটা ফর্মুলা কি প্রযোজ্য হয়। এই জায়গা থেকে এক্সট্রা আরো আমরা কি কি ইনফরমেশন বের করতে পারি ইজিলি, আমরা এই জায়গা থেকে ডিরেক্ট বের করতে পারি উৎসের তাপমাত্রা। হ্যাঁ, উৎসের তাপমাত্রা। হ্যাঁ, উৎসের তাপমাত্রা আমরা ডিরেক্ট বের করতে পারি যে কোন তাপ উৎসের তাপমাত্রা T1টা হচ্ছে T2 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা, 1 মাইনাস ইটা। তার মানে যদি তোমার এই ফর্মুলাটা জানা থাকে, এই জায়গা থেকে তুমি ডিরেক্ট T2টা বের করতে পারবে না, T2টা কি T1 ইন্টু 1 মাইনাস ইটা। হ্যাঁ, তার মানে কি তুমি সব ধরনের জিনিস কিন্তু কি এক জায়গা থেকে কি জিনিসগুলো বোঝা থাকে কি তুমি আয়ত্তে রাখতে পারবা। বুঝতে পারছো ভাইয়া? জাস্ট আমরা আজকে ডিসকাস করতেছি যে আমরা জিনিসগুলোকে কিভাবে চিন্তা করব। হ্যাঁ, আর কিচ্ছু না, ঠিক আছে? জাস্ট জিনিসগুলো আমরা চিন্তা করতেছি যে আমরা কিভাবে একবারে বেসিক ক্লিয়ার করে সমস্ত কিছু একটা টপিক্সের সমস্ত কিছু আমরা কি পড়ে ফেলবো কিভাবে। ওকে, এখন এই জায়গা থেকে আমরা হালকা কিছু একটু প্রশ্ন সলভ করে আসি। দেখো, আমরা হালকা একটু প্রশ্ন যদি সলভ করে আসি, দেখো। আচ্ছা, আমরা রেফ্রিজারেটর সম্পর্কে মেইন ক্লাসে বলবো। দেখো, এই প্রশ্নটা আসছে তোমার কি রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এ। কি বলা আছে বলো তো? দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যকর একটি কার্নো ইঞ্জিনে তোমার বলা আছে 10⁻³ জুল। হ্যাঁ, 10⁻³ জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। তার মানে তোমাকে তাপশক্তি দিচ্ছ, তার মানে কি Q1টা হচ্ছে 10⁻³ জুল। হ্যাঁ, ইঞ্জিনটি কতটুকু তাপশক্তিকে কাজে পরিণত করবে, তাই না? এটা তাহলে এখন দেখো তো, যদি তুমি 27 আর 127-এর মধ্যে তুমি ইটাটা বের করতে পারো না একবারেই, 1 মাইনাস 27 কত, তাহলে মানে 1 মাইনাস T2 বাই T1, তার মানে কত 27 প্লাস 273, 27 প্লাস 273 ডিভাইডেড বাই কত বলো তো 173 প্লাস কত 127। তো
তাহলে এই জায়গাটা যদি তুমি করো একবারে কি 100% যদি তুমি করে ফেলো, তুমি কি ইটাটা পাচ্ছ না বলো তো? ইটাটা কিন্তু এখান থেকে আমরা কি ইজিলি পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে এখানে আসতেছে কত 300। তার মানে একবারে কি এই জায়গা থেকে আমরা কি ইটাটা পেয়ে যাব, ইটা পেলেই কি আমাদের আমাদের কি পুরো ম্যাথেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই জায়গা থেকে ইজিলি কি আমরা তখন যেহেতু এই জায়গা থেকে ইটা পাবো তখন কি ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ, আচ্ছা তখন আমরা এই জায়গা থেকে আবার যদি বসাই দিই, দেখো এই জায়গা থেকে তখন যদি বসাই দিই যে ইটা ইকুয়ালস টু ডাব্লিউ ভাগ Q1, তার মানে তখন কিন্তু কি আমরা ডাব্লিউটা কত আসবে সেটা কি বের করতে পারবো। তার মানে একটা প্রশ্নকে যদি আমরা এভাবে ভেঙে দেখি যে আগে এই ক্লু থেকে আমি কি ইটা বের করে দেন এই ক্লু থেকে কি আমাকে ডাব্লিউটা বের করতে হয়, তখন কিন্তু কি আমাদের জন্য একবারে বোঝাটা ক্লিয়ার হয়ে যায় যে আমরা এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে ডিল করব, ঠিক আছে? প্রশ্নগুলোকে কিভাবে ডিল করব, ঠিক আছে? ওকে, আচ্ছা হ্যাঁ, তো হ্যাঁ অনেকে বলছো যে 250 আসবে, ঠিক আছে? এটা আসলে 250 আসবে। দেখো রাজশাহী ইউনিভার্সিটি 22-23 একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু কি এটাকে বলা হচ্ছে 2 স্টেপ ম্যাথ। তার মানে তুমি প্রথম স্টেপে একটা ক্লু বের করবা, দ্বিতীয় স্টেপে ওই ক্লুটাকে কি ইউটিলাইজ করবা, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো আমরা করাবো ইনশাল্লাহ তোমাকে। ওকে, এরপর দেখো অনুরূপভাবে আমরা বাংলাদেশ এগ্রিকালচারের একটা প্রশ্ন আসছে তোমার কত 22-23-এ। এখানে কি বলা আছে বলো তো? একটা কার্নো ইঞ্জিন এত কেলভিন 600 কেলভিন তাপমাত্রা তাপ উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে, তাই না? তার মানে উৎসে কি ছিল বলতো? উৎসে ছিল তাপমাত্রাটা T1 ছিল 600 কেলভিন এবং উৎস থেকে এত জুল তাপ গ্রহণ করে, তার মানে Q1 ছিল তোমার 1200 জুল। এরপর বলছে তাপ গ্রাহকে, তার মানে গ্রাহকে কি ছিল বলতো? তোমার গ্রাহকের তাপমাত্রা কত, তার মানে T2টা কত এটা তুমি বের করবা, যেখানে Q2 হচ্ছে 300 জুল তাপ বর্জিত হয়, তাই না? তাহলে এবার দেখো তো তুমি যদি প্রশ্নটা অ্যানালাইসিসটা বুঝতে পারো তাহলে তুমি জানো যেহেতু ভাই কার্নো চক্র, তার মানে T2 ভাগ T1 ইকুয়াল টু কি বলতো? Q2 ভাগ Q1, তাই না? এখান থেকে তুমি ইজিলি T2টা বলতে পারো। T2টা কত আসবে বলতো? Q2 কত ভাইয়া 300 ডিভাইডেড বাই 1200 ইন্টু কত বলতো? T1টা হচ্ছে কত তোমার? T1টা আসতেছে কি 600, হ্যাঁ 600। তার মানে এখন কি কাটাকাটিটা তোমার জন্য প্যারা না? আসলে যদি কাটাকাটি করো এখানে কত 2, যদি কাটাকাটি করো 15, 150, তাই না? তার মানে আলটিমেটলি কত আসতেছে বলতো? 150 জুল, ঠিক আছে? তো এভাবে আমরা যে প্রতিটা প্রশ্নই আমরা কি এভাবে চিন্তা করব যেন কি তোমার আর কখনোই কি এই জিনিসগুলো নিয়ে কি কখনোই চাপ ক্রিয়েট না হয়, ঠিক আছে? এই প্রশ্নগুলো নিয়ে কি আর কখনোই চাপ ক্রিয়েট কি তোমার না হয়, হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে, এরপর আমরা একটু দেখি। আচ্ছা দেখো এখানে আমার যে প্রশ্নটা বলছে একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে তোমার কি 60%, হ্যাঁ বলছে তাপ উৎসের তাপমাত্রা যদি 500 কেলভিন হয় তাপ গ্রাহকের তাপমাত্রা কত? তো আমরা এই জায়গাটা একবারেই তোমাকে বলছি না যে তাপ গ্রাহকের তাপমাত্রা T2টা হচ্ছে কি T1 ইন্টু 1 মাইনাস ইটা, T1 ইন্টু 1 মাইনাস ইটা। তার মানে T1টা কত ছিল বলো তো ভাইয়া? T1টা ছিল কত তোমার 500 কেলভিন ইন্টু 1 মাইনাস ইটা, 60% মানে কত 0.6, তার মানে কত 0.6। এখন তার মানে কত 500 ইন্টু 1 মাইনাস 0.6 মানে কত 0.4। তো এইটা যদি তুমি গুণ করো 4×5 = 20 তার মানে কত 200 কেলভিন, 200 কেলভিন, ঠিক আছে? তাপ উৎসের তাপমাত্রাটা কি তোমার 200 কেলভিন, ঠিক আছে? তো ভাইয়া এরকম কিন্তু তুমি শত শত প্রশ্ন জাস্ট সেম টেকনিক দিয়ে কিন্তু কি তুমি সলভ করতে পারবা যদি কি প্রশ্নের অ্যানালাইসিস গুলো তুমি বুঝে থাকো। শত শত প্রশ্ন সেম টেকনিক দিয়ে কিন্তু কি সলভ করা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে হ্যাঁ, শত শত প্রশ্ন জাস্ট সেম টেকনিক দিয়ে কিন্তু কি সলভ করা যাবে, হ্যাঁ ওকে। এরপর আসো, আচ্ছা আচ্ছা এখন এখানে রেফ্রিজারেটর সম্পর্কে বলছে। আচ্ছা রেফ্রিজারেটর কি বলছে বলো তো? বলা আছে একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে এত জুল তাপ গ্রহণ করে, আচ্ছা উষ্ণ তাপাধারে এত জুল তাপ বর্জন করে রেফ্রিজারেটর কার্য সম্পাদন সহগ কত? এইটা নিয়ে তোমাদের প্রচুর প্যারা খাওয়া লাগে, কোনো প্যারা নাই, জাস্ট মনে রাখবা কেটা হচ্ছে গৃহীত ডিভাইডেড বাই বর্জিত মাইনাস গৃহীত ডিভাইডেড বাই বর্জিত মাইনাস গৃহীত। আচ্ছা আমরা বেশ কিছু সময় আমরা বাংলায় ম্যাথ করব, যেমন পদার্থের গাঠনিক ধর্ম, পীড়ন এবং বিকৃতি। আমি কোনো ম্যাথেই গাণিতিক ফর্মুলা দিয়ে যাব না, আমরা মুখে মুখে বাংলায় করব যেন কি প্রশ্ন দেখেই অ্যান্সার করা যায়, ঠিক আছে?
তো আমরা কিছু কিছু জিনিস কি বাংলায় মনে রাখবো যেন আমাদের জন্য কি সুবিধা হয়। দেখো তাহলে আমাদের গৃহীত তাপমাত্রাটা কত ছিল রে? গৃহীত তাপমাত্রা ছিল কত? 450। আচ্ছা, বর্জিত কত ছিল? 600। তাহলে কি 600 মাইনাস গৃহীত কত? 450, তাই না? তো এখন আমাদের 450 ডিভাইডেড বাই কত? 150, তাই না? এখন এই কাটাকাটিটা আমরা ইজিলি করতে পারবো। 3 15 45, তার মানে কত? 3, তাই না? তাহলে অ্যান্সারটা কি আসতেছে বলো তো? 3। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি আমরা ইজিলি সলভ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমাদের কি খুব বেশি চাপ হবে না, ঠিক আছে? এরপর আসি, আচ্ছা এনট্রপি। আচ্ছা এনট্রপির প্রথম প্রশ্ন হচ্ছে ভাই, প্রথম যে কথা হচ্ছে ভাই ক্যালকুলেশন পারি না, ভাই ক্যালকুলেশন পারি না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভাই ক্যালকুলেশন পারি না। আচ্ছা, আমি বলবো এখানে কোনো ক্যালকুলেশনই নাই, এখানে কোনো ক্যালকুলেশনই নাই। কেস দুইটা। আচ্ছা, এখানে আমরা 3টা কেস জানি। আমি বলবো যে ভাই এখানে কি কোনো ক্যালকুলেশনই নেই। দেখো তো, কেস 1টা হচ্ছে কেস 1, কেস 2, আরেকটা হচ্ছে কেস 3, কেস 03। আচ্ছা, আমরা এই ক্যামেরা তো ফোকাস করে ফেলছে। আচ্ছা, আমাদের এনট্রপি নিয়ে আমি প্রথম যে কথাটা হচ্ছে ভাই ক্যালকুলেশন পারি না, আমি বলছি এখানে কোনো ক্যালকুলেশনই দরকার নাই। কি রকম দেখো, কেস 1টা হচ্ছে আমাদের, কেস 1-এ কি থাকে বলো তো? কেস 1-এ হচ্ছে এরকম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি হয়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়। এটা একটা কেস। দ্বিতীয় যে কেসটা হচ্ছে, আচ্ছা ফোকাস 1 হচ্ছে, আমরা তোমাদের জন্য কিন্তু নতুন স্টুডিও সেট আপ করতেছি। হ্যাঁ, তোমাদের একবারে ক্যামেরা দিয়ে সব কিছু কমপ্লিট প্যাকেজ পাবা। হ্যাঁ, আচ্ছা আরেকটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কেস হচ্ছে θ1 ডিগ্রি সেলসিয়াস থেকে θ2 ডিগ্রি সেলসিয়াস হয়। এই 3টা কেস তো, তাই না? আর তো কোনো কেস নাই, মানে এই 3টা কেসের ক্যালকুলেশন পারি না, তাই তো? আচ্ছা, এখন তোমার নাটা কাটা যাবে। এখন তুমি বলবো যে ভাই ক্যালকুলেশন পারি কিভাবে? দেখো, আচ্ছা এই ক্ষেত্রে আমরা জানি কি, যে এই ক্ষেত্রে আমার এনট্রপি কত বলো তো? ডিএস ইকুয়াল টু এমএলএফ ভাগ টি। এখন এই ক্ষেত্রে তুমি জানো যে এই ক্ষেত্রে ডিএসটা হচ্ছে এমএলভি ভাগ টি, তাই না? আর এই ক্ষেত্রে হচ্ছে ডিএসটা হচ্ছে এমএস লন টি2 ভাগ টি1, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি তোমাকে একবারেই বলি যে ডিএসটা আর সূত্র মুখস্থ করার দরকার নাই, তোমাকে যদি আমি একবারেই বলে দেই, তোমার কি কোনো বেশি চাপ? দেখো, আমি যদি তোমাকে একবারেই বলে দেই, যে হচ্ছে তোমার এই ক্ষেত্রে মনে রাখবা শুধু যে ডিএসটা হচ্ছে m ইন্টু 1.23 ইন্টু 10⁻³ শুধু ভরটাও গুণ করবা। আচ্ছা, এখানে যদি আমি একবারেই বলে দিই যে ডিএসটা হচ্ছে m ইন্টু 6 ইন্টু 10⁻³, এতটুকুই। দেখো তো, জাস্ট 1.23 গুণ করা আমাদের জন্য কোনো প্যারা নাই, আর এখানে 6 গুণ করা আমার জন্য কোনো প্যারা নাই। যদি এলএফ এলবি বসাই কাটাকাটি করতে যাই, ভাই আমরা কখনোই ম্যাথ সলভ করতে পারতাম না, প্রায় বেশিরভাগ ম্যাথ কি আটকায় থাকা লাগতো। কিন্তু এখন তোমার 6 দ্বারা গুণ করার তো কোনো ব্যাস হয় না। যদি সাপোজ আমরা 10,000 কেজি বলছে, 6 দ্বারা তো গুণ করতে পারবা। 550 কেজি বলছে, 6 দ্বারা তো গুণ করতে পারবা। তো এই জিনিসগুলো কি আমরা একবারে ডিরেক্ট করতে পারবো। আর এই সময় এই জায়গা থেকে খুব বেশি ম্যাথ আসে না। হ্যাঁ, খুব বেশি ম্যাথ আসে না, এই জায়গা থেকে খুব বেশি ম্যাথ আসবে না, ঠিক আছে? খুব বেশি ম্যাথ এখান থেকে কি তোমার আসবে না, ঠিক আছে? খুব বেশি ম্যাথ আসবে না। তার মানে দেখো তো, তোমার জন্য একবারেই এতটুকু মনে রাখা কি খুব বেশি কঠিন বলো তো? তোমার জন্য কি এতটুকু মনে রাখা খুব বেশি কঠিন? তার মানে তুমি জাস্ট দেখো, যেটা আমরা ভাগ আকারে করতাম সেটা কি এখন তুমি গুণ আকারেই করতে পারতেছো, ঠিক আছে? এই জন্য এই কিছু টেকনিক কি আমরা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখো, আমরা একটা প্রশ্ন করি, দেখো এই প্রশ্ন অনেক জায়গায় আসছে। এখন আমাদের বলছে কি বলতো, আমাদের এই প্রশ্নটা বলছে
100°C তাপমাত্রার 1 কেজি পানিকে 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত করছে। তার মানে 100°C থেকে কি 100°C, তার মানে একবারে আমি বলতেছি ডিএসটা হচ্ছে m × 6 × 10⁻³ তাই না, 6 × 10⁻³। আচ্ছা 6.05 বলুক, সমস্যা নাই তো। আচ্ছা এখন m এর মান কত, 1 × 6 × 10⁻³, তার মানে একবারই শুধু কি 6 × 10⁻³ না ভাই। এখানে তুমি লক্ষ্য রাখবা কি বলো তো, পাওয়ার 10⁻³ কোনটা আছে, তাহলে পাওয়ার, তার মানে এইটা অথবা এইটা, এই দুটো শুরুতেই বাদ, এই দুটো কি তোমার শুরুতেই বাদ। এখন পাওয়ার 2 আছে, তার মানে এটাও বাদ। অ্যান্সার কি বলো তো, অ্যান্সার কি তোমার এটা, বুঝতে পারছো? দেখো এই এনট্রপির ম্যাথ দিয়ে তোমরা প্রচুর প্যারা খাইতা, কিন্তু এভাবে যদি চিন্তা করো এনট্রপির ম্যাথ নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? এনট্রপির ম্যাথ নিয়ে কি কোনো প্যারা নাই। আরেকটা প্রশ্ন যদি দেখো, দেখো সেম প্রশ্নই, এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 10-11-তে আসছিল। প্রশ্নটা কি বলছিল দেখো তো, প্রশ্নটা বলছিল আচ্ছা 3 কেজি পানিকে 100°C থেকে 100°C থেকে কি করছে, বাষ্পে পরিণত করতে। বাষ্প মানে কারো 100°C, তার মানে এনট্রপি পরিবর্তন কত, ডিএস ইকুয়াল টু কি বলতো, m × 6 × 10⁻³ এতটুকুই না, 6 × 10⁻³, তার মানে এমটা কত রে, তার মানে 3 × 6 × 10⁻³ তাই না, তার মানে কত 318 × 10⁻³ ভাই। আচ্ছা অপশন তো মিলে না, অপশন মিলে না। এবার আয় দেখো তো ভাইয়া, এইখানে একটা দশমিক নিয়ে যদি একে সামনের দিকে নিয়ে আসি, তোমার কোনো সমস্যা আছে নাই? তার মানে কি আসছে, আচ্ছা বলছিলাম দশমিক যত ঘর বামে সরাবো প্লাস তত, তা প্লাস তত, তার মানে কত 1.8 × কি 10⁻³ ছিল প্লাস 1, তার মানে কি 10⁻⁴। তার মানে অ্যান্সার কি বলতো 1.8 × কি 10⁻⁴। বুঝতে পারছো? তো ভাইয়া এই টেকনিকগুলোর মাধ্যমে কি আমরা সহজেই একটা প্রশ্ন সলভ করতে পারবো। তো আজকে এই গাধা, এরকম শত শত টেকনিক আছে, এই গাধা মানে কিন্তু ভালো। হ্যাঁ দেখো ভাই এই প্রশ্নগুলো দেখো, আমি তো জানি যে তোমরা দেখো, আমরা এই ট্রিক্সগুলো কি করি জানো, আমরা জানি যে যে জায়গাগুলো ফিক্সড, মানে যেখানে স্টুডেন্টের প্রবলেম পারে না, ওই জায়গাগুলো কিন্তু যেহেতু আমরা সবাই বই লেখনির সাথে যুক্ত, আমরা প্রচুর ওই জায়গাগুলো নিয়ে কাজ করি। ফলে কি হয়, এরকম শর্টকাট কিছু জিনিস বের করা যায়, যার ফলে কি দ্রুত অ্যান্সার করা যায়। হ্যাঁ ওকে, তো ভাইয়া টোটাল বিষয়টা হচ্ছে আমি আজকে জাস্ট আমরা কিভাবে প্রশ্ন নিয়ে কাজ করব, কিভাবে কন্টেন্ট নিয়ে কাজ করব, এই জিনিসগুলো নিয়ে কথা বললাম। তো ইনশাল্লাহ আমাদের এই কোর্সে তোমরা প্রতিটা জায়গায়, তোমরা প্রতিটা সাবজেক্টেই এরকম ক্লাস পাবা, ইন্টারেক্টিভ ক্লাস পাবা, প্রতিটা সাবজেক্টে এরকম ইন্টারেক্টিভ ক্লাস পাবা। তো হচ্ছে তোমরা আর দেরি না করে অবশ্যই আমাদের মাত্র 999 টাকায় কোর্সটাতে এনরোল করে ফেলো। আমরা 15 তারিখ থেকে আমাদের পেইড ক্লাসে চলে যাব। তো তখন তুমি যেন পিছায় না পড়ো, হ্যাঁ তুমি যেন পিছায় না পড়ো। সত্য কথা বলতে কি ভাই, তুমি অনেক বেশি কোর্স অনেক টাকা দিয়ে তুমি কিনে যে সার্ভিসটা পাবা, তার চেয়ে বেশি সার্ভিস পাবা, এটা তুমি ভরসা রাখতে পারো। হ্যাঁ তো তার চেয়ে ইনশাল্লাহ বেশি সার্ভিস পাবো, কোনো অংশেই কম হবে না। তোমরা আমাদেরকে ভরসা করতে পারো, ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটাই দিব। এবং আমরা প্রতিটা জায়গা টু দ্য পয়েন্ট কথা বলবো, একটা স্টুডেন্টের কোন জায়গাগুলোতে ঝামেলা হয় সেই জায়গাগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো দেখো তোমরা মাত্র 999 টাকা দিয়ে আমাদের কোর্সটা এনরোল করতে পারবা। এবং তোমরা একটু ফ্রেন্ডদেরকে জানাই দিবা। আরেকটা বিষয় হচ্ছে কালকে কিন্তু আমাদের 2টা ক্লাস আছে, যেমন কালকে 14 নভেম্বর 2টা ক্লাস আছে বিকেলে। অবশ্যই রাতুল তুর্য ভাইয়ের ইংলিশ ক্লাসটা করবা, ওটা অবশ্যই বিকাল 4টায়, এবং রাতে কিন্তু আমাদের বস আসতেছে রাত 9টায় পরিবেশ রসায়ন নিয়ে, ঠিক আছে? এরপর 15 নভেম্বর থেকে আমাদের সকল শিক্ষকের মধ্যে যারা কারা কোর্সে থাকবে না থাকবে, কারা কিভাবে ক্লাস নিবে, সকল টিচারই কোর্স ওরিয়েন্টেশনে থাকতেছে 15 নভেম্বর। এবং 15 নভেম্বর থেকে আমরা আমাদের কি টোটাল কার্যক্রম শুরু করব। তো ভাইয়া আর দেরি নয়, সবাই দ্রুত এনরোল করে ফেলো। এবং আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমেই সবার স্বপ্ন জয়ে আচ্ছা হ্যাঁ, ওই যে আবিরের প্রশ্নটা আমি অ্যান্সার দিচ্ছি, যে আবির বলছে যে আমরা কোর্সে এনরোল করছো, আমরা এই কোর্স ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা তোমাদেরকে নিয়ে একবারে টোটাল সেপারেটেড সব কার্যক্রম করব তোমাদের জন্য। আমাদের ক্লাস হবে 2টা সেগমেন্টে, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকের প্রাইভেট গ্রুপে, এবং সাথে সাথে আমরা ডিসকাশন গ্রুপও রাখবো, যেন তোমরা
সব আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা যেন সরাসরি তাদের পার্সোনাল যে প্রবলেমগুলো, যে সাপোজ একজনের একটা প্রবলেম দিছে, ওই প্রবলেমটা যেন সবাই ফেস করতে পারে, এরকমও আমরা সেগমেন্ট ক্রিয়েট করব। এবং আমরা আপাতত হচ্ছে কোর্সটা গুছাই নিচ্ছি, সবাইকে এক জায়গায় নিয়ে এসে তারপর একবারেই সবাইকে কি মেইন গ্রুপে এনরোল করে দিব, ঠিক আছে? তো সেটা নিয়ে তোমার কোনো ভয় নেই, তোমরা আপাতত শুধু আমাদের কালকের এই ক্লাস দুইটা করে ফেলো, কালকের এই ক্লাস দুটো করে ফেলো, এবং পরশুদিন মানে 15ই নভেম্বর থেকেই তো আমাদের কি ওরিয়েন্টেশনের মাধ্যমেই টোটাল কার্যক্রম শুরু হবে। তখন তুমি ইনশাল্লাহ কি দেখতে পারবে আমরা কতটা সেরাটা দিই ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা, ফার্স্ট টাইমারদের জন্য আলটিমেটলি আমাদের হচ্ছে পরবর্তীতে প্রোগ্রাম আসবে ইনশাল্লাহ। তো তখন আমরা ফার্স্ট টাইমার দিয়ে নিয়ে কাজ করব। এখন হচ্ছে সেকেন্ড টাইমার যে পোলাপাইনগুলো আছে সবচেয়ে আমরা ব্যথিত, যে সেকেন্ড টাইমাররা দেখো ভাইয়া অনেক দিন ধরে ঢুকতেছে, তাদের স্বপ্নগুলো অনেক, হ্যাঁ, যেহেতু সেকেন্ড টাইমাররা অনেকগুলো বাধার সম্মুখীন আসছে। তো আমরা চাচ্ছি যে আমাদের সেকেন্ড টাইমার যে ভাই ব্রাদার আছে বা আমাদের স্টুডেন্টরা আছে তাদের স্বপ্নটা যেন পূর্ণ হইতে পারে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকবো। এবং ফার্স্ট টাইমারদের জন্য আমাদের প্রোগ্রাম আসবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে পরবর্তীতে দেখা যাবে। আপাতত আমরা সেকেন্ড টাইমারদের নিয়ে ইনশাল্লাহ, না ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমারদের আসলে একসাথে সেটা তোমরা করতে পারো, সমস্যা নাই। কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেশনটা, যেহেতু সেকেন্ড টাইমারদের অনেক বড় একটা সময়, সেকেন্ড টাইমারদের নিয়ে একবারে মন খুলে কাজ করব আমরা। হ্যাঁ, একবারে মন খুলে, প্রচুর ক্লাস, প্রচুর পরীক্ষা, মন খুলে কাজ হবে সেকেন্ড টাইমারদের জন্য। তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তোমরা চাইলে আর কি ভর্তি হইতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ কালকের, ওকে। দেখো তাহলে কালকে তোমরা হচ্ছে রাতুল তুর্য ভাইয়ের ইংলিশ ক্লাস এবং হুসাইন ভাইয়ের রাতে আছে কেমিস্ট্রি ক্লাস, এই দুটো ক্লাস অবশ্যই করবা, এবং কোর্স ওরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের 999 এর যাত্রা শুরু হবে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাইকো, বন্ধু বান্ধবদের জানাও যে তোমরা অল্প টাকায় এরকম একটা ভালো সার্ভিস পাচ্ছ। দেখা হবে বিজয়, আসসালামু আলাইকুম।